একটা মিনিট ধরো। ঠিক আছে, তো এগুলো মানে এই চ্যাপ্টার তো শেষ করা হয়েছে তাই না? তো চ্যাপ্টার 6 শুরু করবো আমরা। আর তোমাদের মনে আছে বলছিলাম যে এইসব প্রশ্নগুলো প্রিপেয়ার করে রাখতে, কারণ ঘুরে গিয়ে চ্যাপ্টার 5 থেকে এগুলো প্রশ্ন পড়লেই মোরলেস তোমার ধরো 80-90%ই কভার করে যাবে। বুঝতে পারছো? এই একটু রেসপন্স করো আমাকে, বুঝছো না তো বুঝি না আমি। জি স্যার, বুঝছি স্যার। ওকে ঠিক আছে, চ্যাপ্টার 6 শুরু করলাম তাহলে আমরা, হ্যাঁ। চ্যাপ্টার 6 হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। আচ্ছা, এটা ডায়োড জিনিসটা কি? এখন আমরা যে পিএন জাংশনটা দেখছিলাম না, যে এই যে একপাশে থাকবে পি, একপাশে এন, মাঝখানে যে জাংশনটা হবে, হ্যাঁ, এই পিএন জাংশনটাই বা এই জিনিসটাকেই আমরা বলছি আসলে ডায়োড। এই দেখতে পারতেছো একটা ডায়োড, ডায়োড নিয়ে তোমরা আগেও জানো, হ্যাঁ, ল্যাবের মধ্যেও বলছি। ডায়োড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কারেন্টটাকে সবসময় একদিকে ফ্লো করাবে, একমুখী প্রবাহ নিশ্চিত করবে কারেন্টের, তাই না? অর্থাৎ সে ফরওয়ার্ড বায়াসে সে কারেন্টটা ফ্লো করবে, যদি রিভার্স বায়াসে কানেক্ট করা হয় সে কোনো কারেন্ট ফ্লো করবে না, আনলেস এটার ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এখন ডায়োড হচ্ছে বেসিক্যালি যে পিএন জাংশন এতদিন ধরে আমরা দেখলাম পড়লাম খুঁটিনাটি করে, এটাই হচ্ছে আমাদের ডায়োড। তো ডায়োডের সিম্বলটা দেখো, তো এটাও দেখছো তোমরা যে একটা দাগ থাকে, একটা অ্যারো থাকবে, অ্যারোর সামনে একটা বার থাকবে। তো এই সিম্বল দিয়ে বোঝায় যে অ্যারোর মাথাটা তো এই দিকে। তো যদি আমরা অ্যারো, আমাদের কারেন্টটা যদি এই দিকে যায়, বাম থেকে ডানে যায়, তাহলে সেটাকে কারেন্ট ফ্লো করবে, আর যদি সে যদি উল্টা দিকে যেতে চায় তাহলে সে এটাকে বাধা দিবে, হ্যাঁ। তো এই ডায়োড হোপফুলি তোমাদের মনে আছে, কারেন্ট যখন তোমার আহ এটাকে যখন ফরওয়ার্ড বায়াসে লাগাবো, অর্থাৎ এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড, বুঝতে পারতেছো? এটা ফরওয়ার্ড বায়াস মানে, কারণ ফরওয়ার্ড বায়াসে কি হইতো, আমাদের ডায়োড, আমাদের ধরো পিএন জাংশনটা পি আর এটা হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের ব্যাটারি লাগানো, ব্যাটারি পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো পজিটিভ সাইডের সাথে পজিটিভ সাইড থাকলে আর নেগেটিভ সাইড থাকলে যেটা হইতো, এটাকে আমরা বলতাম ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস তখন আমাদের সামান্য একটা ব্যারিয়ার পোটেনশিয়াল ছিল, এটার পর সে কারেন্টটা চলা শুরু করতো। আর যদি আমরা পোলারিটি চেঞ্জ করে দিতাম, এটা যদি আমরা প্লাস করে এটা মাইনাস করে দিতাম, তাহলে হচ্ছে রিভার্স বায়াসে চলে যেত আর কি আমাদের, এটা তখন রিভার্স বায়াসে চলে যেত বেসিক্যালি। তো তখন এইদিকে কারেন্ট আসতে পারতো না আসলে, হ্যাঁ। ডায়োডের ক্ষেত্রে পুরো জিনিসটা সেম আর কি, হ্যাঁ। আর ডায়োডের যে এই যে মানে এই পাশে মাথাটাকে বলছি পি আর এটাকে এন। তো বুঝতেই পারতেছো, যদি আমি এই মাথার সাথে যদি একটা পজিটিভ প্রান্ত লাগাই আর এন এর সাথে যদি নেগেটিভ প্রান্ত লাগাই, তাহলে অটোমেটিক্যালি এটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে, আর এটা উল্টাটা করলে রিভার্স বায়াসে চলে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ডায়োড নিয়ে মানে প্রাইমারি লেভেলে কথাবার্তা। পিএন জাংশন যদি বুঝে থাকো ঠিক মতন, ডায়োড একই জিনিস, মানে কোনো ডিফারেন্স নেই এখানে, ডেফিনেশনে দেখো বলছে a PN junction is known as a semiconductor crystal diode, as easy as that, হ্যাঁ। তো দেখো, এখন আমরা মানে এটা তো ডায়োডের সম্পর্কে যা আলাপ আলোচনা গেল, তা আমরা এখন দেখবো যে এই ক্রিস্টাল ডায়োড এজ এ রেকটিফায়ার, হ্যাঁ। এখন কি আমাকে একজন বলো, রেকটিফায়ার, হ্যাঁ, রেকটিফায়ার আসছে হচ্ছে রেকটিফাই শব্দটার থেকে। হ্যাঁ, রেকটিফাই শব্দটার অর্থ কি, কেউ একজন বলো। স্যার, সংশোধন করা বা এক্স্যাক্টলি, রেকটিফাই হচ্ছে সংশোধন করা, কোনো কিছু সংশোধন করবে। তো আমরা যখন বলতেছি যে ক্রিস্টাল ডায়োড অ্যাজ এ রেকটিফায়ার, রেকটিফায়ার মানে কি, যে সংশোধন করে আর কি, রেকটিফায়ার সংশোধন করা, রেকটিফায়ার হচ্ছে যে সংশোধন করে। তো যখন ক্রিস্টাল ডায়োডকে রেকটিফায়ার হিসেবে বলতেছি, তাহলে তার মানে ডায়োড কিছু একটা সংশোধন করবে, তাই না? এখন কি সংশোধন করবে? তো ডায়োডের যে জিনিসটা ডায়োড সংশোধন করবে সেটা হচ্ছে, ধরো আমাদের যে বাসা বাড়ির প্লাগ পয়েন্ট আছে, হ্যাঁ, তো প্লাগ পয়েন্টের মধ্যে থেকে তোমরা জানো যে আমাদের এসি কারেন্ট আসে, তাই না? কারণ আমাদের আসলে যে ট্রান্সমিশন লাইন, এখানে সবকিছু এসি, ডিসি কারেন্ট দিয়ে আমরা আসলে লম্বা ট্রান্সমিশন করতে পারি না। তাই আমাদের বাসা বাড়িতে যেসব আমাদের পয়েন্ট, মানে পয়েন্ট দেখি বা প্লাগ পয়েন্ট দেখি, সবকিছু হচ্ছে আমাদের ওখান থেকে যে কারেন্টটা বেরোয় এটা হচ্ছে এসি কারেন্ট, বা যে ভোল্টেজটা আমরা ওখানে পাবো এটা হচ্ছে এসি, মানে এসি ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ। যেমন দেখো, এটা হচ্ছে একটা এসি ভোল্টেজ, একটা আমি যদি ভিন বাই ভিটি এটা যদি গ্রাফ বসাই, তাহলে দেখো এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল কার্ভ অসিলেট করতেছে, মানে অর্থাৎ 0 থেকে
+50 আর 0 থেকে -50 একবার যাচ্ছে। তো এখন যেটা করব এই যে এখানে যে এসি আমাদের যে এসি ভোল্টেজ বা এসি কারেন্ট যেটাই বলো না কেন, এটা যে এসি পাইলাম আমরা, হ্যাঁ, and এই অল্টারনেটিং কারেন্টটা আমাদের আসলে বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, হ্যাঁ, আমরা তো ওভেন ধরো বা আরো হাজারটা জিনিসপত্র ধরো যেসব মেশিন আমরা রেগুলার বেসিসে ইউজ করি, ওইসব মেশিনের জন্য আর কি ভালো না, ওইসব মেশিনের জন্য খারাপ আর কি। কারণ এটা বারবার একবার একবার 0 থেকে কিছুক্ষণ পর 50 +50 হয়ে যাচ্ছে, আবার পোলারিটি চেঞ্জ করে -50 হয়ে যাচ্ছে। তো চিন্তা করো, এত ভেরিয়েশন ওয়ালা যদি তুমি কারেন্ট বা ভোল্টেজ ঢুকাও, তোমার ফোন টোন সব জ্যাম হয়ে যাবে। তার মানে কি, এটা আমাদের আমাদের ফোনের জন্য এটা ক্ষতিকর বা ভুল। তো এটাকে আমাদের কে রেকটিফাই করতে হবে, রেকটিফাই বা সংশোধন করতে হবে। হ্যাঁ, এবং রেকটিফাই করে আমরা কি বানাবো বলো, কি একজন বলো। এসি কে রেকটিফাই করে আমাদের ফোন, ল্যাপটপ এইসবের জন্য কোন কারেন্ট আমার বা কোন ভোল্টেজ আমার দরকার। স্যার ডিসি তে ডিসি। কনভার্ট করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা রেকটিফাই করে সংশোধন করে স্যার ডিসি গত তে কনভার্ট ক্লাসে স্যার আমরা এই জায়গাগুলো পড়ছিলাম স্যার। করছিলাম। তাহলে আমার কে বলো না, এখানে আমি তো কনফিউজ হয়ে গেছি, কারণ সি তে আমি কিছু পড়াইছি, এখানেও পড়াইছি। স্যার কিছু হচ্ছে যে ওই ম্যাথ আছে, ম্যাথ গুলো শুরু হওয়ার আগ থেকে স্যার মানে তা ওই আমরা কি পর্যন্ত। দাঁড়াবো, তাহলে কি কোন পর্যন্ত পড়াইছি একটু, এটা তো আমাকে বলবা তোমরা। তাহলে আমি এতক্ষণ ধরে পড়াচ্ছি, আমি তোমরা তো জানো না, আমি গলার মধ্যে কই মাছের কাঁটা নিয়ে তোমাদের পড়াচ্ছি, আমার গলা আটকায় যাচ্ছে। তো এটা আমাকে বলবা না। জি স্যার, এই জায়গা থেকে স্যার হচ্ছে এই জায়গা থেকে ছিল, জি 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 স্যার, এই জায়গা থেকে আট করানোর কথা। এর আগের গুলো দেখাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে তো বলবা এগুলো, বললে তবে টাইমটা বেঁচে যেত। আচ্ছা, তো দেখো, আমরা এখন ক্রিস্টাল ডায়োডের বা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো। তো ধরো, আমরা প্রথমে দেখবো যে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ, যে আসলে কিরকম হইতে পারে। অ্যাপ্রক্সিমেট আর কি, এক্স্যাক্টলি তো করা যায় না, বাট আমরা মোটামুটি মানে এটার কাছাকাছি যাবে। তো দেখো, এই ডায়োডটা আছে এখানে, এটার এক প্রান্ত হচ্ছে পি প্রান্ত, একটা হচ্ছে এন প্রান্ত বা অ্যানোড ক্যাথোড বলে। তো না, তোমরা পি আর এন এটা দিয়ে আর কি দেখবা। তো পি এর সাথে পজিটিভ লাগানো আছে আর এন এর সাথে নেগেটিভ আছে। তো বলো তো, এটা এটা এখন কি ফরওয়ার্ড নাকি রিভার্স বায়াসে? এটা কি ফরওয়ার্ড না রিভার্স বায়াসে? এটা ফরওয়ার্ড। হ্যাঁ, তো ফরওয়ার্ড বায়াসে। কে একদম উত্তর দিও আর কি, তাহলে আমার আর কি একটু মনোযোগটা থাকে। তো দেখো, এর ফরওয়ার্ড বায়াসে আছে এবং এই দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজটা পাচ্ছি আমরা, এটাকে ভিএফ আমরা বলতেছি। হ্যাঁ, এখন দেখো, এই জিনিসটাকে আমরা চাচ্ছি যে ডায়োডটাকে উঠাই দিয়ে আমরা কিছু ব্যাটারি, হ্যাঁ, কিছু রেজিস্টর, হ্যাঁ, এইসব দিয়ে, বা কিছু সুইচ, হ্যাঁ, কিছু সুইচ বা এই যে আমরা কি দেখি না যে সুইচ অন অফ করা যায় এমনি করে, হ্যাঁ, কিছু সুইচ দিয়ে আমরা এটাকে মানে এটাকে রিপ্লেস করতে পারি কিনা। এখন দেখো, ডায়োড যখন আমার ফরওয়ার্ড বায়াসে থাকে, তার মানে কি এর কিছু একটা পোটেনশিয়াল আছে, ব্যারিয়ার পোটেনশিয়াল আছে, রাইট? তাই না? এর তো কিছু ব্যারিয়ার পোটেনশিয়াল থাকবে, যেমন এটার ব্যারিয়ার পোটেনশিয়াল হচ্ছে 0.7 ভোল্ট, হ্যাঁ, অর্থাৎ এটা ফরওয়ার্ড বায়াসে আছে, আমরা যদি মাপি এখানে কোনোভাবে 0.7 ভোল্ট পাবো। তো এখানে দেখো, তো প্রথমে যেটা করছি আমরা, না প্রথমে এটার আগেও একটা বিষয় আছে, এই যে 0.7 ভোল্টের আগে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এখন ফরওয়ার্ড বায়াসে আছে, কারেন্ট তো আমার সুন্দর মতন প্রবাহিত হবে, তাই না? যদি কোনোভাবে এটা উল্টা দিক দিয়ে আসতো, কারেন্ট তো প্রবাহিত হইতো না। তার মানে কারেন্ট যখন প্রবাহিত হচ্ছে, এটাকে একটা সুইচের মতন ধরতে পারো, যে এটা এখন ক্লোজ সুইচ আছে। যখন ফরওয়ার্ড বায়াস আছে তখন ক্লোজ সুইচ আকারে থাকে, আর রিভার্স বায়াসে থাকলে এটা ওপেন সুইচ হয়ে যায়, অর্থাৎ কারেন্টটাকে সে প্রবাহিত হইতে দেয় না। এখন যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তো আমরা বলতে পারি যে প্রথমত ডায়োডটার বদলে আমরা একটা সুইচ দিতে পারি, এই যে একটা সুইচ, যে সুইচটা এখন ক্লোজ অবস্থা আছে, কারণ এখান থেকে ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা চলতেছে, আইএফ ফরওয়ার্ড কারেন্টটা চলতেছে। এখন কারেন্টটা ঢুকলো এখন বা চলা শুরু শুরু করলো, অ্যাক্সেস পেলো, কিন্তু কাহিনী হচ্ছে এটা কিন্তু এই কারেন্টটা একটা ব্যারিয়ার পোটেনশিয়াল কিন্তু ফেস করবে, তাই না? এটার মধ্যে একটা পয়েন্ট, সিলিকন ডায়োডের জন্য 0.7 ভোল্ট আছে, হ্যাঁ, জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্টের একটা ব্যারিয়ার পোটেনশিয়াল আছে, তাই না? তার মানে এই ডায়োডটার একটা পার্টিকুলার পোটেনশিয়াল আছে। তো তোমরা একটা জিনিস মানে হয়তো বা জানো, যে যেমন ট্রেডিশন হচ্ছে, আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি, ধরো এটা একটা রেজিস্টর আছে,
এখানে আরেকটা রেজিস্টার আছে। হ্যাঁ, এখানে আমরা একটা ব্যাটারি সোর্স দিলাম। হ্যাঁ, সরি, এখানে একটা ব্যাটারি সোর্স দিলাম, দিয়ে আমরা অ্যাড করে দিলাম। এটা ধরো R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে V। হ্যাঁ, এটাকে আমরা VR1 ধরতেছি, VR2 ধরতেছি। হ্যাঁ, তো আমাদের যখন প্লাস থেকে মাইনাসের দিকে আমাদের কারেন্টটা যাবে, তখন যেটা হবে, যদি আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি, এইখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমরা একটা ট্রেডিশন ধরছিলাম, সেটা হচ্ছে কারেন্টটা যে দিক দিয়ে ঢুকবে, এটা ওই সাইনটা আর কি, মানে ধরো আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, এখন কারেন্টটা এই এই এলিমেন্টের মধ্যে থেকে ঢুকতেছে, and এই এলিমেন্টের এক মাথা হচ্ছে নেগেটিভ, তার মানে এটাকে আমরা নেগেটিভ ধরবো। পরে কারেন্টটা যাচ্ছে যাচ্ছে, এখন কাহিনী হচ্ছে এটা তো আমাদের অ্যাক্টিভ সোর্স ছিল, অর্থাৎ এটা একটা পাওয়ার দিচ্ছিল। হ্যাঁ, বা রেজিস্টার বা অন্য কিছু পাওয়ার দিবে না, তাই না? তো যখন এরকম প্যাসিভ সোর্সের ক্ষেত্রে আমরা ধরছিলাম, তখন যেহেতু এটা আলাদা কোনো চার্জ নাই, তো কারেন্ট সবসময় ঢুকবে পজিটিভ দিক দিয়ে। হ্যাঁ, তো আমরা ধরে নিয়েছিলাম যে এটা ঢুকবে পজিটিভ দিক দিয়ে, তো প্লাস ভিআর, মানে VR1। আবার এখানেও সেম, এটার কোনো আলাদা চার্জ নেই, তো কারেন্ট যেহেতু ঢুকবে, এটাকে আমরা ধরে নিয়েছিলাম যে এই প্রান্ত পজিটিভ দিক, তো পজিটিভ VR1। হ্যাঁ, আর এখানে একবার এক প্রান্ত পজিটিভ দিক মানে আরেক প্রান্ত নেগেটিভ দিক হবেই, যদি ভোল্টেজের হিসাব VR1 এর হিসাব ধরি। আর যদি এক প্রান্ত পজিটিভ এক প্রান্ত নেগেটিভ। সিমিলারলি ডায়োডের ক্ষেত্রে এই সেম লজিকটা তুমি যদি চিন্তা করে দেখো, মানে একটু ডিপে পড়াইলাম যেন তোমাদের কনফিউশন না থাকে। হ্যাঁ, যেন উল্টা সার্কিট যেন না বসাও। সেটা হইলো এই ডায়োডের ক্ষেত্রে দেখো, এখন এই ডায়োডের ক্ষেত্রে কারেন্ট ঢুকতেছে, তাই না? তার মানে এখানে আমরা একটা পোটেনশিয়াল দিতে চাই, V0 বলে একটা পোটেনশিয়াল আমরা অ্যাড করতে চাই। এখন যেহেতু কারেন্টটা এখানে ঢুকতেছে, সে কি পজিটিভ প্রান্ত তৈরি করবে না এই পাশে? ঢুকতেছে, আর আরেক পাশে তো অটোমেটিক নেগেটিভ প্রান্ত হয়ে যাবে। অর্থাৎ ফার্স্টে আমরা সুইচ দিয়ে প্রতিস্থাপন করলাম, এরপর প্রতিস্থাপন করলাম আমরা হচ্ছে একটা ব্যারিয়ার পোটেনশিয়াল বা তার নিজস্ব যে পোটেনশিয়াল আছে ওটা দিয়ে, এবং এটা পোলারিটিটাও আমরা প্লাস আর মাইনাস এভাবে করে দিলাম। এবং এই দুইটা কিন্তু সিরিজে আছে, সুইচ আর এই যে এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা। সাথে হচ্ছে ডায়োডের যেটা বলছিলাম যে আমাদের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আর ব্যাক রিভার্স রেজিস্ট্যান্স বলে আছে, তো যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, অল্প হলেও এটা কিছু রেজিস্ট্যান্স থাকবে। তো এই তিনটা জিনিস আমরা ডায়োডটাকে আসলে সরায় এই তিনটা জিনিস দিয়ে রিপ্লেস করতে পারি যখন আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকবে, বা নর্মালি আর কি। আমরা একটা সুইচ দিব, সুইচের সাথে আমরা, মানে মেইন কথা হচ্ছে সুইচ দিব, সুইচের সাথে আমরা একটা ভোল্টেজ সোর্স দিব, আর সাথে একটা সিরিজে আমাদের রেজিস্টার লাগাই দিব। তিনটা জিনিস সিরিজে আমাদের থাকবে। তো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট আর কি, মূলত। একটু ডিপলি বুঝাইলাম, না বুঝাইলেও হইতো, বাট তাও বুঝাইলাম। তোমরা বুঝছো তো, নাকি কনফিউশন তৈরি হয়েছে আর? একটু কি রেসপন্স করো। বুঝছি স্যার। আচ্ছা, তো এটা তো গেল যে আমরা একটু একটু বড় আকারে দেখলাম। তো সিম্পলি যদি আরো সিম্পলি দেখি, ধরো এখানে RF টা যেটা হয়, এটার ভ্যালুটা এতটাই ছোট হয়, তোমরা জানো যে ফরওয়ার্ডে অলমোস্ট কোনো বাধাই পায় না, তো এটার এই রেজিস্টারের ভ্যালুটা অনেক কম, বাধা দেওয়ার প্রবণতা কম, তো এই ভ্যালুটা অনেক কম হবে। ফলে আমরা এই সার্কিট থেকে সুন্দর মতো এটাকে সরায় ফেলতে পারি। তো শুধুমাত্র সুইচ থাকবে আর এটার যে পোটেনশিয়াল থাকবে ওইটা আর কি। তো এটা হচ্ছে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট আর কি। তো তোমাদের যে পরীক্ষা যদি আসে যে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট সিম্পলিফাইড, তো হোপফুলি তোমরা পারবা এটা দিতে আর কি। এই যে এখানে ধরো আরো ইকুয়েশন দিয়ে বুঝাইছে, তুমি যদি এখান থেকে কারেন্টটা ফ্লো করাও, যেটা তোমাকে দেখাইলাম আর কি, তখন সার্কিটটা বুঝায় এই যে সেম জিনিসটাই বুঝছে। হ্যাঁ, তো এই জিনিসটা গেল। আর এখানে আর তেমন কিছু নাই। এরপর হচ্ছে আমরা সরাসরি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারে চলে যাব। তো রেকটিফায়ার মানে তো তোমাদের মানে আগে বলছিলাম যে এটা বেসিক্যালি সিম্পল ভাষায় ইলেকট্রনিক্সে যখন আমরা রেকটিফায়ার শব্দটা অ্যাপ্লাই করব, সেই শব্দটার অর্থ হচ্ছে এটা এসি কে বেসিক্যালি ডিসি তে কনভার্ট করবে, তাই না? তো আমরা এখন দেখবো যে মানে আমরা ডায়োড দিয়ে কিভাবে এই ধরনের সার্কিট বানাই, যে সার্কিটটা আমাদের এসি কে ডিসি তে কনভার্ট করবে। তো দেখো, এখানে দুই রকমের সার্কিট আছে, তোমরা আগে থেকেই জানো, একটা হচ্ছে হাফ ওয়েভ, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, দুইটাই আসলে এসি কে ডিসি তে কনভার্ট করে, বাট এটার এফিসিয়েন্সির জন্য এফিসিয়েন্সি একটা বিষয় আছে, যে কে কতটুকু, ধরো সে কতটুকু ডিসির কাছাকাছি দিতে পারলো, মানে হাফ ওয়েভ রেকটিফায়ার দিলে সে এসিটা কি ডিসির কাছাকাছি বেশি যেতে পারলো, নাকি মানে ফুল ওয়েভ এটা পারলো আর কি, কে এসিটাকে খুব ভালো মতন ডিসি বানাইতে পারলো আর কি। এটার ভিত্তি করে আসলে দুইটা দুইটা প্যারামিটার সার্কিট আমরা দেখি। তো প্রথমটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। নামটা কিভাবে আসছে এটা বলি। ধরো এখানে তো আমরা একটা ধরো এটা হচ্ছে একটা সার্কিট।
তো সিম্পল সার্কিট, তোমরা এটা থেকে ঘাবড়ানোর কিছু নাই। এটা হচ্ছে, এটাকে আমরা ট্রান্সফরমার বলি আর কি, তোমরা পড়ছো যে একটা ট্রান্সফরমার এরকম থাকে, যে একটা দুই প্রান্ত থাকে। একটাকে বলি আমরা প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড, তাই না? এটার মধ্যে কিছু ওয়াইন্ডিং থাকে। তো এটার ওয়াইন্ডিং যদি এনএস হয়, মানে প্যাচ আর কি, এটার প্যাচ যদি এনপি হয়, আর এটার প্যাচ যদি এনএস হয়, তাহলে এটা একটা রেশিও আছে। এটার এগেন্সে যদি আমরা একটা ভোল্টেজ পাবো ভিপি আর ভিএস। মনে আছে তো তোমার ট্রান্সফরমার বিষয়টা? হ্যালো? জি স্যার। জি স্যার, মনে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা জানি এখান থেকে রেশিও পাবো আমরা এনপি বাই এনএস ইকুয়ালস টু হচ্ছে ভিপি বাই ভিএস। তো এগুলো আমরা পড়ছিলাম, তাই না? তো নর্মালি এখানে ওরা যখন সার্কিটটা বানায়, একটা ট্রান্সফরমার দিয়ে বানায়, তাকে রিয়েল লাইফ জিনিসটাকে অ্যাপ্লাই করার জন্য। আলটিমেটলি ট্রান্সফরমারে কি হয়, যে ভোল্টেজ লেভেলটা বাড়ে কমে, দ্যাটস ইট। হ্যাঁ, ধর এখানে হয়তো 230 ভোল্ট এসি দিছিল, হ্যাঁ, ওইটা হয়ে গেল হয়তো বা এখানে স্টেপ ডাউন যদি হয়ে যায়, অর্থাৎ ভোল্টেজ যদি কমায় ফেলে, তাহলে হয়তো বা 150 হয়ে গেল 230 থেকে, বা যদি স্টেপ আপ করে 230 থেকে 250 হয়ে গেল, এরকম আর কি। তো বেসিক্যালি সেম। তো আমরা আমাদের আমাদের মূল জিনিসটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই প্রান্তে ভিইনটা, এটা হচ্ছে আমাদের একটা এসি সোর্স। হ্যাঁ, আমরা এখান থেকে এসি সাপ্লাই দিব। তো এসি সাপ্লাইটা যদি এসি এসি বলতে বুঝি অল্টারনেট করবে, অর্থাৎ একবার পজিটিভ দিকে যাচ্ছে, ধরো পজিটিভ ভিতে যাচ্ছে, আর একবার যাচ্ছে হচ্ছে নেগেটিভ ভিতে। হ্যাঁ, এর মধ্যে সে অসিলেট করতেছে আর কি, একবার বাড়তেছে কমতেছে। তো নর্মালি যেটা হবে, যেটা আমরা সবাই বুঝতেছি, যে একবার সার্কিটের এই প্রান্তটা হবে পজিটিভ, এই প্রান্তটা হবে নেগেটিভ। তো কারেন্টটা কি করে, পজিটিভ থেকে সবসময় নেগেটিভের দিকে যায়। এখন দেখো, এই পজিটিভের সাথে এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। হ্যাঁ, পজিটিভের সাথে পি সাইড কানেক্টেড, নেগেটিভের সাথে এন সাইড কানেক্টেড। তো এটা ফরওয়ার্ড বায়াসে যাবে। অর্থাৎ সে যখন, এই যে আমরা এটা বলতেছি কি, ধরো এই পোলারিটিটা হচ্ছে আমরা পজিটিভ ধরতেছি, পজিটিভ ডিরেকশন ধরতেছি, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, আর এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। তো যখন পজিটিভ ডিরেকশন আমার সার্কিটটা থাকবে, যাবে, তখন সে ফরওয়ার্ড বায়াসে থাকার কারণে সে কারেন্টটাকে পাস করবে। পরে আমরা আরএল এর এগেনস্টে যদি আমরা এটা ভোল্টেজ মাপি বা কারেন্টটা মাপি, তখন দেখবো যে সুন্দর মতন এখান থেকে কারেন্টটা পাস হবে, তাই না? অর্থাৎ এই যখন সে পজিটিভ সাইডে থাকবে আর কি, অর্থাৎ পোলারিটি যখন এরকম এরকম থাকবে, তখন আমরা সুন্দর মতন একটা সেম একটা আউটপুট ওয়েভ ফর্ম পাবো আমরা আর কি। কারেন্ট বলো বা ভোল্টেজ বলো, আমরা এরকম পজিটিভের জন্য একটা ওয়েভ ফর্ম পাবো। বাট একটু পর যেটা হবে, আমাদের নেগেটিভ সাইকেলে চলে আসবে, আমাদের নেগেটিভ সাইকেল শুরু হবে। নেগেটিভ সাইকেল হওয়া মানে কি, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখন দেখো, কি মূলটাই তো লিখলাম। তো আগে ছিল এটা উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এখন নিচে পজিটিভ উপরে নেগেটিভ হয়ে গেল। এখন দেখো, পজিটিভের সাথে নেগেটিভ, পি এর সাথে নেগেটিভ কানেক্টেড, আর নেগেটিভ আর এন সাইডের সাথে পজিটিভ কানেক্টেড, তো রিভার্স বাসে চলে যাবে। অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে যেতে যাবে ঠিকই, কিন্তু ডায়োড যেটা করবে, এই যে বাধা দিবে। আমি ডায়োডে আরেকটা জিনিস বলছিলাম, যে এই অ্যারো যে দিকে থাকবে সে ওই দিকেই শুধু কারেন্ট ফ্লো করাবে, উল্টা দিক দিয়ে আসলে, অর্থাৎ এই দিক দিয়ে আসলে সে কারেন্ট ফ্লোটাকে বাধা দিবে। অর্থাৎ যে এখন কারেন্ট এই দিক দিয়ে যেতে চাইলে এটা ওপেন সার্কিটের মতন কাজ করবে না, এটা সুন্দর মতন ওপেন সার্কিটের মতো কাজ করবে। এটা আগেও বলছি যদিও, তাও আবার বলতেছি, ওপেন সার্কিট কাজ করবে, ফলে আসলে কোনো কারেন্টই যাবে না আলটিমেটলি। তো অর্থাৎ নেগেটিভ সাইকেলে যখন থাকবে তখন কোনো কারেন্ট যাবে না, আমরা জাস্ট ফ্ল্যাট এরকম একটা জিনিস পাবো। অর্থাৎ এটা যে একটা ফুল একটা অসিলেশন, দেখো ফুল অসিলেশন করলাম, একবার পজিটিভ একবার নেগেটিভ, এই ফুল অসিলেশনে আমরা এরকম একটা কারেন্ট পাইলাম, অর্থাৎ এরকম একটা কারেন্ট। আগে দেখো, এটা প্লাস ভি আর মাইনাস ভি এর মধ্যে ছোড়াছুড়ি করতেছিল, এখন দেখো সে কিন্তু প্লাস ভি মাইনাস ভির মধ্যে জাস্ট জিরো আর প্লাস ভি এর মধ্যে সে কিন্তু আপ ডাউন করতেছে। অর্থাৎ তার কিছু এসি, মানে তার কিছু এসি ক্যারেক্টারিস্টিক কিন্তু সে হারায় ফেললো, বা এসি অল্টারনেটিং বৈশিষ্ট্য সে হারায় ফেললো। সে এখন অল্টারনেট করতেছে ঠিকই, কিন্তু আগে এসির মতন না, মানে এটা কিছু ডিসির কাছাকাছি আর কি, ডিসি এর কাছাকাছি আর কি। আরে বাংলা লেখাতে কিটা বোঝা গেল তো হাফ ওয়েভটা? হ্যাঁ, এনিওয়ান? এটা তো আগেও দেখছো, জি বোঝা গেছে? স্যার। ওকে, ঠিক জি আছে। স্যার। যে কোনো একজন জাস্ট ইয়ে করো, বা কারো যদি মনে হয় যে বুঝে সেও আর কি রেসপন্স করো। তো ঠিক আছে, হাফ ওয়েভ গেল এখানে। হ্যাঁ, এই সবকিছুই বললাম, এটার কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, এটা দেখবা। হ্যাঁ, এখন আমরা দেখবো যে আউটপুট ফ্রিকোয়েন্সি অফ এ হাফ ওয়েভ রেকটিফায়ার এটা কি। হ্যাঁ, আচ্ছা দেখো, তো ফ্রিকোয়েন্সি জিনিসটা তো বুঝো, তাই না?
ফ্রিকোয়েন্সি বুঝো না তোমরা জিনিসটা? জি স্যার বুঝি। ধরো এখানে একটা দেয়াল আছে, হ্যাঁ, দেয়ালে হচ্ছে আমি ঘুষি মারবো, হ্যাঁ, দেয়ালে ঘুষি মারবো, হ্যাঁ। এখন আমি ধরো 10 সেকেন্ডে, হ্যাঁ, 15টা ঘুষি মারলাম, হ্যাঁ। আরেক আবার ধরো আরেকটা ছেলে, ধরো পারভেজ, সেও হাতটা এমন করে আছে দেয়ালের সামনে, সে হচ্ছে 10 সেকেন্ডে ধরো 7টা ঘুষি মারলো, হ্যাঁ। এখন কে বেশি ফ্রিকোয়েন্সিতে ঘুষি মারছে? ধরো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে পারভেজ। এখন কেউ একজন বলো, পারভেজই বলো, কার ফ্রিকোয়েন্সি বেশি? আমার ঘুষি মারার ফ্রিকোয়েন্সি বেশি না তোমার? স্যার আপনার। আচ্ছা, আমার, থ্যাংক ইউ এটা বলার জন্য। তো আলটিমেটলি আমার সেম জিনিসটা সে পার সেকেন্ডে বা একটা পার্টিকুলার টাইমে কতক্ষণ করতেছে, এটাই ফ্রিকোয়েন্সি বলে। এখন দেখো, সে যখন একটা এসি, সে কমপ্লিট সার্কেল কিভাবে শুরু করে? প্রথমে একদম কম থাকে, দেন আস্তে আস্তে বাড়ে, বাড়ার পর আবার কম হয়ে যায়, আবার নেগেটিভ দিকে চলে যায়, গিয়ে তার কমপ্লিট একটা সাইকেল সে শেষ করে, তাই না? অর্থাৎ সে জিরো জিরো ডিগ্রি থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে 180 ডিগ্রি যায়, দেন 360 ডিগ্রিতে গিয়ে শেষ করে, হ্যাঁ। মানে সেম জিনিসটা এসির সাইকেলটা, ধরো এটা ধরো তার 1 সেকেন্ডে সে একটা বার সে কমপ্লিট করে। সিমিলারলি দেখো, আমাদের এটাকে আমরা যদি, এটা আমরা এসি বা এটাকে যদি আমি ইনপুট বলতেছি, আউটপুটের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেম জিনিসটা কি হচ্ছে, সে এই যে জিনিসটা, তার এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাই সে কিন্তু সেম প্যাটার্নে কিন্তু আগাচ্ছে, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ, বাট দেখো প্যাটার্নটা কিন্তু সেম। সে 0 থেকে গিয়ে আবার 180 থেকে 360 গিয়ে শেষ হয়েছে, এবং এটাই কিন্তু আলটিমেটলি সেকেন্ডে সেকেন্ডে চলতে থাকবে। সেও সিমিলারলি একই একই ছন্দে, জাস্ট শেপটা আলাদা, সে চলতে থাকবে। অর্থাৎ তার যে মানে নড়াচড়ার ভঙ্গি একই রকম, বা তার ক্ষণে ক্ষণে যে তার মানে দিক চেঞ্জ হওয়ার বিষয়গুলো সব একই রকম। তো যখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের কথা বলবো, তো তখন আমরা এটার আউটপুট আর ইনপুট ফ্রিকোয়েন্সি সবসময় সেম থাকবে। ফুল ওয়েভের ক্ষেত্রে আবার এরকম না, ফুল ওয়েভের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্সি বিষয়টা বোঝা গেল? হুম। জি স্যার, কেন বুঝতে পারছি। frequency? আচ্ছা, ঠিক আছে। কারণ যেহেতু আমার মাথায় রাখতে হবে সেম প্যাটার্নটাকে সে রিপিট করতেছে নাকি। দেখো এখানে গিয়ে তার প্যাটার্নটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আবার এই জিনিসটাই আবার রিপিট হচ্ছে, আবার রিপিট হচ্ছে, হ্যাঁ। তো এই জন্য আর কি এটা, এটাকে বলতেছি। তো এখন দেখো, এখন এফিসিয়েন্সি বের করবো, অর্থাৎ আমার এফিসিয়েন্সি মানে কি? ধরো আমার এফিসিয়েন্সি, নর্মালি এফিসিয়েন্সি কথাটা বলতে বোঝায় ইনপুট নিচে, উপরে আউটপুট, হ্যাঁ। ধরো আমরা আমরা একটা ধরো ক্লাস টেস্ট নিলাম, ধরো আমি তোমাদের পড়াইছি 20 মার্কের, পরেই তোমাদের পড়াইছি ক্লাস 20 মার্কের ক্লাস টেস্ট নিচ্ছি। এখন ধরো পারভেজ পাইলো 10, আর তোমাদের আরেকজন উদাহরণ দিই, কার কার নাম দিব বলো? ধরো মাহাতির পাইলো, দাঁড়াও, ধরো মাহাতির পাইলো হচ্ছে 11। এখন দেখো আমি ইনপুট দিছি তোমাদের কত, 20, তাই না? আমি ধরো ইনপুট দিছি তোমাদের 20, তোমার আউটপুট আসছে হচ্ছে 10, আর একজন আউটপুট আসছে 11। এখন কে বেশি এফিশিয়েন্ট, পারভেজ নাকি মাহাতির? বলো। আমি স্যার। বাহ, এত খুশি হয়ে বলো না, ক্লাস টেস্ট আসতেছে, এফিসিয়েন্সি বাড়ায় দেখাও। পারভেজ দেখা যায় বেশি পেয়ে যাবে। পারভেজ কি কষ্ট পাইলো নাকি? না স্যার। বোঝানোর জন্য বুঝাইছি। তার মানে আলটিমেটলি হচ্ছে এফিসিয়েন্সি খেলাটাই হচ্ছে ইনপুটের খেলা, নিচে থাকবে ইনপুট, উপরে থাকবে আউটপুট। এখন আমরা যখন একটা রেকটিফায়ার কথা বলতেছি, ইনপুট হিসাবে কি দিই? এসি দিই, বা এসি পাওয়ারের হিসাব থাকবে, আর আউটপুট হিসাবে কি পাই? ডিসি পাই বা ডিসি পাওয়ার থাকবে। তো এই দুটার রেশিও বা দুটা যদি আমি ভাগ করি, তাহলে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এখন এটা হইতে পারে, এখন এফিসিয়েন্সির ভ্যালুটা দেখে আমরা বুঝবো যে এটা আসলে কতটুকু এসি পাওয়ারটাকে কতটুকু সে ডিসি পাওয়ারে কনভার্ট করতে পারছে, হ্যাঁ। তো সিমিলারলি এটা হচ্ছে আমাদের গ্রাফ, হ্যাঁ। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, ডিসি পাওয়ার এই যে এটা বের করতে হবে, এটার ভ্যালু একটা আসবে, এটা বের করতে হবে, দেন আমার এসি পাওয়ারটা বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো, তোমরা আগে পড়ছো পাওয়ার ইকুয়ালস টু কি, পি ইকুয়ালস টু কি, ভিআই না, বা ভোল্টেজ ইনটু কারেন্ট না? আবার দেখো, তুমি তুমি যদি ভি ইকুয়ালস টু আইআর হিসাবে যদি করো, তো এই হিসাবে যদি করো, তাহলে এই যে এই ভ্যালুটা যদি এখানে বসায় দাও, তাহলে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর আসে, এটাও তোমরা জানো, তাই না? তো আমাদের এই দুইটার ক্ষেত্রে, এসির ক্ষেত্রে এই আই স্কোয়ার আর এর ভ্যালুটা বের করতে হবে,
হ্যাঁ, ডিসির ক্ষেত্রে আই স্কোয়ার আর এর ভ্যালুটা বের করতে হবে। এই জন্য আমার একটা কারেন্টের ভ্যালু লাগবে, একটা রেজিস্টারের ভ্যালু লাগবে। হ্যাঁ, তো এটা আমরা এখন দেখি কিভাবে কি বের করবো আমরা। হ্যাঁ, এটা মুছে দিলাম। ওকে, এখন দেখো আমাদের এটা ছিল আমাদের মানে আউট ইনপুট গ্রাফ, এটা হচ্ছে আউটপুটে আমরা যে কারেন্টটা পাবো এটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন আমরা যেটা করব দেখো, আউটপুটে আমাদের আমরা এখন ডিসি পাওয়ারটা মাপবো। হ্যাঁ, আমাদের কাজটা হচ্ছে ডিসি পাওয়ারটা মাপা, এরপর হচ্ছে আমরা এসি পাওয়ারটা আমরা মাপবো। ঠিক আছে, ডিসি পাওয়ার মানে হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার। হ্যাঁ, আর এসি পাওয়ারটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার। হ্যাঁ, এখন আমরা আউটপুট পাওয়ারটা আগে মাপবো। তো দেখো, আউটপুটে আমাদের একটা এসি আসার কথা, তাই না? কিন্তু দেখো এটা এসি হইলো, এটা কিন্তু অনেকবার ভ্যারি হচ্ছে। সে ধরো এটা 0, পাই, আর এটা হচ্ছে 2 পাই, তাই না? যেভাবে করা যায়, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 2 পাই মানে 360 ডিগ্রি। তো 0 থেকে পাই পর্যন্ত সে একটা ভ্যালু দিচ্ছে, মানে সার্টেন একটা ভ্যালু দিচ্ছে, আর পাই থেকে 2 পাই পর্যন্ত এটা কিন্তু ভ্যালু 0, কোনো ভ্যালু সে দিচ্ছে না। সে না, সেম জিনিসটা সে আবার রিপিট করতেছে, আবার রিপিট করতেছে। তার মানে তার একটা ফুল সাইকেল হচ্ছে, প্রথমে সে 0 থেকে পাই পর্যন্ত একটা ভ্যালু দিবে, তারপর দিবে 0। তো আমাদের এখান থেকে যদি এটা যে ডিসি কারেন্ট আমাদের এখান থেকে এটা তো এটাকে তো ডিসি বলতেছি, তাই না? আমরা এখানে যে আমরা যেটা পাবো এটা কিন্তু ডিসি বলছি, বা ডিসি হলো এটার মধ্যে ভ্যারিয়েশন আছে। তার মানে কি, যেহেতু ভ্যারিয়েশন আছে, এটাকে আমরা এটার এভারেজ ভ্যালুটা নিলেই কিন্তু আমরা হয়ে যাচ্ছে। এটা এভারেজ যে ভ্যালুটা, এটাই হচ্ছে আমাদের ডিসি ভ্যালু। জিনিসটা বোঝা গেল? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এই তুমি একজন দুজন জি স্যার বলছো, অন্যরা সবাই বুঝতেছো তো? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, আমরা তাহলে এভারেজ ভ্যালুটা বের করবো, এটাই ডিসি ভ্যালু হবে। এখন এভারেজ ভ্যালু বের করার উপায়টা কি? উপায়টা হচ্ছে এই, এভারেজ এভারেজ আমরা করি কি করে? ধরো আমার কাছে ধরো 10 টাকা আছে, পারভেজের কাছে ধরো 5 টাকা আছে, মাহাতিরের কাছে ধরো আরো 5 টাকা আছে। হ্যাঁ, তো টোটাল তিনটা যোগ করলাম। হ্যাঁ, বা হ্যাঁ তিনটা যোগ করলাম, বা ধরো ওর কাছে 6 টাকা আছে। হ্যাঁ, তাহলে আরো সুন্দর করে হিসাব হয়। তাহলে আমাদের এভারেজে কত টাকা আছে সবার কাছে? তাহলে 5, 10, 15, 15, 6, 21। হ্যাঁ, 21 যদি ভাগ 3 দিয়ে ধরো, হ্যাঁ, হবে 60টা। তার মানে উপরে সবকিছু যোগ করব, ভাগ দিয়ে যে কয়জন আছে এটাকে আমরা ভাগ করে দেবো, এটা দিয়ে এভারেজ, তাই না? তার মানে উপরে আমাদের যে ভ্যালু গুলো আছে, অর্থাৎ এই পুরা এই ওভারঅল ভ্যালুটা, দেন এই যেখানে 0 ভ্যালুটা, তো এই 0 তো আসলে কাউন্ট করা না করা একই কথা। তো আমরা এটা এখানে ওভারঅল যেটা আছে, এখানে তো অনেকগুলো ভ্যালু আছে, ধরো 0, তারপর 1, 2, 3, 4 করে একদম টপ পর্যন্ত গেল, আবার আস্তে আস্তে কমতেছে। এই সবগুলো আমরা যোগ করে এই যে ওভারঅল 0 থেকে 2 পাই পর্যন্ত আমরা ভাগ করে দিব। একটা মিনিট দাঁড়াও। সরি সরি, একটু ডাকছিলাম আমাকে। আচ্ছা, শুরু করি এখান থেকে। তো যেটা ছিলাম, এখানে আমাদের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2 পাই, অর্থাৎ আমার নিচে থাকবে 2 পাই। হ্যাঁ, যে ওভারঅল টোটাল তো 2 পাই আমাদের, এই 2 পাই জুড়ে হচ্ছে আমাদের এই কার্ভটা আছে, এবং উপরে এটা দেখতেছো তোমরা, এখন এটা হচ্ছে আমরা এভারেজ বের করব, মানে উপরে যেটা সবগুলো যোগ করবো। এখন আমরা তো ইন্টিগ্রেশন জিনিসটা পড়তাম, তাই না? ইন্টিগ্রেশন মানে কি? ধরো আমাদের একটা এরিয়ার মধ্যে একটা মানে একটা কার্ভ আছে, এটা এটা হচ্ছে একটা এরিয়া তৈরি করছে। তো আমরা অল্প একটা রিজন নিয়ে দেন এটাকে ইন্টিগ্রেট করে দিলে আমাদের ফুল এরিয়ার পেয়ে যাবো আর কি। তার মানে আমরাও এখানে সিম্পলি ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করবো আর কি। হ্যাঁ, কারেন্টের ক্ষেত্রে। তার মানে দেখো, আমরা এই ফুল একটা যে কারেন্ট, এটার থেকে ছোট্ট একটা রিজন নিলাম, এটাকে ডি থিটা বলতেছি, যেহেতু এই সাইডে থিটা 0, পাই, 2 পাই সব তো থিটার ভ্যালু। তো ছোট্ট একটা রিজন ডি থিটা নিচ্ছি। হ্যাঁ, আর এটার হচ্ছে ওভারঅল ভ্যালু হচ্ছে আই। তার মানে আমাদের যে আইডিসি যেটা হবে, আইডিসি বা আই এভারেজ যেটাই বলো না কেন, এটা হচ্ছে 2 পাই, আর ইন্টিগ্রেশন হবে আই ডিসি। আর বাট এটার একটা রেঞ্জ আছে না, রেঞ্জ কত দেখো, এই 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 যে ভ্যালুটা, এই ভ্যালুটা কোথা থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়? পাইতে। তার মানে এটাকে আমরা ইন্টিগ্রেট করব 0 থেকে পায়ের মধ্যে। এটা যদি করি তাহলে আমরা এই ফুল এরিয়াটা পেয়ে যাবো, আর এখানে তো 0, এটা এটা যদি আমি আরো যোগ করি 0, কোনো সমস্যা নেই। আর নিচে পাই থাকে। তো এভাবে করে আমরা এভারেজ কারেন্ট পাবো বা ডিসি কারেন্টের ভ্যালুটা পেয়ে যাবো। বোঝা গেল কি স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব আইডিসি পাওয়ার জন্য? হ্যাঁ, এনিওয়ান? হ্যালো? জি স্যার। এই দেখো, এটাই করছে ওরা।
যে ওরা একটা ইন্টিগ্রেশন নিচ্ছে কারেন্টটাকে ছোট একটা এরিয়ার মধ্যে ইন্টিগ্রেট করছে, মানে রেঞ্জ নিচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, আর নিচে যে 1/2টা ওটা সামনে নিয়ে লিখছে এভাবে। তো একই কথা আর কি, জাস্ট আমার ভাগ করে দাও। এখানে আরো সুন্দর করে বলছে যে এভারেজ ভ্যালু মানে এরিয়া আন্ডার এ কার্ভ ওভার এ সাইকেল। একটা সাইকেলের উপর, একটা সাইকেল জুড়ে উপরে যে এরিয়াটা, টোটাল এরিয়াটা আমার বেস দিয়ে ভাগ দিয়ে দিব, অর্থাৎ নিচে 2 পাই আর উপরে যে ওভারঅল যে এরিয়াটা কভার করতেছে আর কি। হ্যাঁ, তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে দেখো আমরা আইটাকে, আই মানে কি, ভি বাই আর, আমরা ওহমসের সূত্র থেকে জানি। বাট এখানে দেখো, হ্যাঁ, এই যে আই হচ্ছে ভি বাই আর থাকবে, কিন্তু আমাদের যে ভিটা ইনিশিয়ালি যে আমরা ভি দিছিলাম আমরা এখানে সোর্স হিসাবে, তাই না, এই সোর্সের জন্যই তো আমরা এই আউটপুট পাচ্ছি। তো এই সোর্সটা কি ছিল আমাদের, এসি সোর্স ছিল, ভিএম সাইন থিটা ছিল, এটা ছিল হচ্ছে ভিএম সাইন থিটা, আর নিচে আরটা কি ছিল দেখো, এখানেও একটা আর আছে, আবার এখানে দেখো ডায়োডের জন্য কিন্তু একটা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আছে আর এর, তাই না। তো এই দুটো আছে সিরিজে, তো দুটো যোগ হয়ে যাবে। তো নিচের যে আর, এটা হচ্ছে আর এ প্লাস আর এ, ঠিক আছে। এটাই দেখো যেটা করছে, আইটাকে ওরা আইটাকে ওরা ওহমসের সূত্রতে ভাঙলে এরকম আসে, এটাকেও যদি ভাঙি তাহলে এই জিনিসটা আসে, এবং ওইটাই ওরা লিখছে আর কি, আয়ের বদলে এই পুরা এই জিনিসটা ওরা লিখছে। হ্যাঁ, আয়ের বদলে এটা লিখছে, তারপর দাঁড়াও, হ্যাঁ, লিখলো, লেখার পর যেটা হবে দেখো, এই ভিএমটা হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ, আর এফ আর এই জিনিসটা কনস্ট্যান্ট, অর্থাৎ এগুলো সব বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, এখানে চলে আসবে। তো দেখো ভিএমটাকে এখানে আনছে, 2 পাই কে সরাইছে, 2 পাই তো আগের জায়গায় ছিল, এটাকেও সরাইছে, তো শুধুমাত্র সাইন থিটা থাকে আমাদের। আর সাইন থিটাকে যদি ইন্টিগ্রেশন করো মাইনাস কস থিটা আসে, আর উপরে রেঞ্জ ছিল 0 আর 2 পাই। হ্যাঁ, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে একবার মাইনাস কস পাই আর মাইনাস দিয়ে মাইনাস কস 0। হ্যাঁ, তো এটা যদি সবকিছু এই জিনিসটা যদি করো তাহলে এটার রেজাল্ট আসে হচ্ছে 2। তো এটার জায়গায় ওরা সরাসরি 2 বসাই দিছে, কারণ এই 2 আর এই 2 কাটাকাটি যায়। হ্যাঁ, তো বাকি থাকে এই পুরো জিনিসটা। হ্যাঁ, এখন দেখো এই পুরো বাকি থাকে এই জিনিসটা। তো দেখো এটাকে ওরা বলতেছে ভিএম বাই আর এফ আই আর এল, দেখো এটাকেও সে ওই সেম ঘুরে ফিরে ওহমসের সূত্রতে ফেলেছে, ভি বাই আর ইকুয়ালস টু আই, যেহেতু এটা ভিএম, বা এটাকে যেটা পিক ভোল্টেজ বলতেছি। এই দেখো আমাদের যখন এই যে এই যে ভোল্টেজটা নড়াচড়া করবে, তখন একবার সে পজিটিভ ম্যাক্সিমাম ভোল্টেজে যাবে, আবার নেগেটিভ ম্যাক্সিমাম ভোল্টেজে যাবে। হ্যাঁ, তো যেহেতু এরকম যাবে, এটা এটার সরি, এটার কারেন্ট হবে হচ্ছে আইএম, তাই না, ভিএম এর জন্য আমরা কারেন্ট পাচ্ছি আইএম। তো সিম্পলি এটাই করছে আর কি, এই পুরো জিনিসটাকে ওরা, এই যে পুরো জিনিসটাকে ওরা, এটাকে ওরা আইএম লিখছে, আইএম লিখে সুন্দর মতো এই ফর্মুলাটা পেয়ে গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা খুব ফর্মুলা, এই জিনিসটা তোমাদের এই হাফ ওয়েভ ফুল ওয়েভে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্টলি লাগবে। তো এই ফর্মুলাটা তোমরা লিখে ফেলো, একদম মুখস্থ করে ফেলো। আইডিসি অর্থাৎ আমরা আউটপুটে যে ডিসি কারেন্টটা পাবো, এটা হচ্ছে পিক কারেন্ট বাই পাই। আবার দেখো আইএম এর ভ্যালু তুমি জানো, আইএম এর ভ্যালু কত, এটা এই ফর্মুলাও দেওয়া আছে। অর্থাৎ তোমার তোমার কি কি ফর্মুলা তোমার মনে রাখতে হবে এখানে, কি ফর্মুলা তোমার মনে রাখতে হবে এখানে, এখানে তোমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এটা আইডিসি বা আইএভি এর ভ্যালু, আর তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাই বলে যে এতক্ষণ যে ডেরিভেশন শিখাইলাম এটা কি আসবে না, না, এই ডেরিভেশনও আসবে, কেমনে আসবে, কিভাবে প্রশ্ন আসবে এটাও বলতেছি, যে কিভাবে আসে বা কিভাবে দিতে পারে। তো দেখো আমাদের আইডিসি হয়ে গেছে, এখন আমাদের দরকার কি, রেজিস্ট্যান্সটা। এখন দেখো এই যে ডিসি কারেন্টটা কি শুধুমাত্র আরএল এর মধ্যে দিয়ে যাচ্ছে না, অর্থাৎ এটার অ্যাক্রসে আমরা তো পাওয়ারটা শুধু মাপবো, তাই না, তো এটার অ্যাক্রসে শুধু রেজিস্ট্যান্স কি আছে, আরএল। তার মানে আমাদের যে পাওয়ারের ফর্মুলা ছিল আই স্কোয়ার ইন্টু আর, এখানে আরটা হবে হচ্ছে আরএল, আর যেহেতু কারেন্টটা যাচ্ছে ডিসি কারেন্ট, তো আইডিসি, আর এটাকে ওরা ভেঙে এই ফর্মে আনছে। ঠিক আছে, এটা এই ফর্মুলাটা মনে রাখতে পারো, বাট একটা মনে রাখলে বাদ বাকিগুলো সব লাইনে চলে আসবে। তো মানে ডিসি পাওয়ারটা কেমনে বের করতে বুঝতে পারছো তো, হ্যাঁ, এটাই তো ভালো, কারণ এই হাফ ওয়েভেও সেম জিনিসটা, মানে ফুল ওয়েভেও সেম জিনিসটা আছে, এটা রিপিট করা হবে না। তো এটা যদি তোমরা বুঝে এই একবারই বুঝবা, বুঝলে তোমার ফুল ওয়েভের জিনিসটা বুঝতে পারবা। তোমরা বুঝতে পারছো তো কিভাবে ডেরিভেশনটা কিভাবে কিভাবে কি করছি।
নাকি কনফিউশন আছে? কারো কনফিউশন থাকলে বলো, যদি কনফিউশন না থাকে তাহলে আমি আগায় যাব। কনফিউশন আছে? হ্যালো? আগাই যান আগাই যান স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন এসির ক্ষেত্রে দেখি, এসির ক্ষেত্রে সেম পিএসি ইকুয়ালস টু আই আর এম এস আর আর এফ, আই আর মানে পিএসির ক্ষেত্রে সেম হবে, আই স্কোয়ার ইন্টু আর হবে। এখন দেখো আর এম এস এর ব্যাপারটা একটু পরে আসতেছি। আর আরটা দেখো কি হবে, এই যে এখানে এসি কারেন্টটা যে ঘোরাঘুরি করবে, সে তো শুধুমাত্র আর এল এ না, সে কিন্তু আর এফ এর মানে ডায়োডের মধ্যে থেকেও যাবে। অর্থাৎ এই দুটো জিনিস কিন্তু, এই দুটো জিনিস যেহেতু কারেন্টটা এটাকেও ছুঁইছে এটাকেও ছুঁইছে, এই দুটো সিরিজে আছে, তো টোটাল রেজিস্ট্যান্স এই দুটাই হবে, তো এই দুটো যোগ হয়ে যাবে। অর্থাৎ আই স্কোয়ার আর এর আরটা হবে হচ্ছে আর এফ প্লাস আর এল, ঠিক আছে। আর আইটা কি হবে, এসি মানে এসি কারেন্টটা কি হবে। নর্মালি যখন আমরা এসি কারেন্টকে ডেসক্রাইব করি, তোমরা জানি না পড়ছো কিনা বা করছো কিনা, ওটাকে আমরা আরএমএস বলি বা রুট মিন স্কোয়ার ভ্যালু বলি আর কি। হ্যাঁ, আরএমএস কি, আরএমএস কেন, এটার ডিটেলসে এখন যাওয়ার মতন সুযোগ সময় নাই। জাস্ট জেনে রাখো, যখনই আমরা এসি পাওয়ারের কথা বলবো, ধরো আমরা এসি যদি বলা হয় যে 250 ভোল্ট এসি, 250 ভোল্ট এসি, তখন তুমি ধরে নিবা ভিআরএমএস হচ্ছে 250 ভোল্ট। বা যদি বলে যে 10 অ্যাম্পিয়ার এসি, তখন তোমরা ধরে নিবা আইআরএমএস ইকুয়ালস টু 10। বুঝা গেল? তো এসি মানে এসি কারেন্ট, এসি ভোল্ট মানে হচ্ছে তোমার সুন্দর মতন আরএমএস হবে আর কি। হ্যাঁ, এখন এই যে আরএমএস, হ্যাঁ আরএমএস এর সাথে যে আমরা দেখছিলাম যে পিক, হ্যাঁ যে ভিএম বাই আইএম, হ্যাঁ যে পিকেরটা, হ্যাঁ মনে আছে পিক, এই যে পিক যেটা, হ্যাঁ এটার একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে এটা। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। আগে আমরা কি পড়ছিলাম, আইডিসির জন্য কি আইএম বাই পাই না, এখন আমরা দেখছি যখন এসির ক্ষেত্রে আসবে, আগে ছিল আইডিসি, এখন এসির ক্ষেত্রে আইআরএমএস। তো আইআরএমএস ইকুয়ালস টু আইএম বাই 2। ডিসির ক্ষেত্রে ছিল আইএম বাই পাই, এখানে আইএম বাই 2। তো এটা আমরা জানি। এখন আরএমএস এর জায়গায় এখানে এটা বসাই দিব, বসাই দিলে সুন্দর মতন এই যে এই ফর্মুলাটা পেয়ে যাবো। এখন তোমার কাছে এই জিনিসটা আছে, এটা হচ্ছে তোমার আউটপুট। হ্যাঁ, এটা তোমার আছে আউটপুট, এটা আউটপুট পেয়ে গেলাম, এটা আউটপুট পাইলাম, এটা ইনপুট পাইলাম, ইনপুট পেলাম। তার মানে কি, নিচে থাকবে হচ্ছে ইনপুট, উপরে থাকবে আউটপুট। হ্যাঁ, এখন কাটাকাটি করো তোমরা সুন্দর মতন, এটা এটা কাটাকাটি যাবে। হ্যাঁ, এখন দেখো এটা এটা কাটাকাটি গেল, যাওয়ার পর এটা থাকে আর এই জিনিসটা থাকে। হ্যাঁ, যে এটাকে যদি সাইডে রেখে দিই, তাহলে তুমি যদি এই যে এটার হিসাব যদি করো, অর্থাৎ উপরে হচ্ছে 1/π², নিচে হচ্ছে 1/2²। হ্যাঁ, এটা যদি হিসাব করো দেখবা 0.406 আসে। বুঝা গেছে? এখন এটা করে, এটা হিসাব করে এটা আসছে, আর বাকি তো ওই যে আর এল থাকে আর নিচে আর এফ এটা থাকে। হ্যাঁ, এখন একটা জিনিস কর, আর এলটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, বা যদি উপরে নিচে দুই পাশে আর এল দিয়ে ভাগ দিই, তো উপরে যদি আর এল দিয়ে ভাগ দিই, তাহলে আর এল কেটে যায়, আর এখানে এখানে চলে আসে আর এল, আর এখানেও আর এলটা জি স্যার। নিচে চলে এসে কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ, তো শুধুমাত্র 1 থাকে, 1 আর এফ বাই আর এল, আর উপরে তো এটা একা থাকে। এখন দেখো আর এফ এর ভ্যালু কি, আমরা খুব আর এফ এর বা ফরওয়ার্ড, যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন আমার এটার যে রেজিস্ট্যান্সটা অনেক কম ধরি না, অর্থাৎ এটা কিন্তু, এটাকে আমরা জিরো বলতে পারি না। এটা যদি জিরো হয়ে যায়, তার মানে কি আলটিমেটলি আমার এন এর ভ্যালুটা থাকে 0.406। এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ দাও, তাহলে তোমার আসে 40.6%। বুঝা গেল? অর্থাৎ আমার হাফ ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি হচ্ছে 40.6%। অর্থাৎ আমার হাফ ওয়েভ রেকটিফায়ারটা একটা এসি সিগন্যালকে মানে ডিসি তে কনভার্ট করতে পারে জাস্ট 40.6%। হ্যাঁ, অর্থাৎ এসি সে ডিসি তে কনভার্ট হবে, বাট জাস্ট 40.6% ডিসি তে কনভার্ট হবে, এর বেশি না। বাকি 60% সে এসি থাকবে। কথাটা বোঝা গেল? তার মানে দেখো, এটা এফিসিয়েন্সি কিন্তু খুব একটা ভালো না, এটা কিন্তু ফুল কনভার্ট করতে পারেনি। দেখো গাড়ির মধ্যে আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, তো সে কতটুকু ফুয়েলটাকে সে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারতেছে। হ্যাঁ, তো যার এফিসিয়েন্সি যত ভালো, অর্থাৎ যে ইঞ্জিনটা তেলটাকে যত ভালো মতন সে মেকানিক্যাল এনার্জি বা মোটর ঘোরাতে কনভার্ট করতে পারে, সে তত ভালো। তো এটার এফিসিয়েন্সি কিন্তু একটু কমই মনে হচ্ছে, অর্থাৎ 50% না, মানে 50-50ও না আর কি।
কম। তো আমাদের এই রেকটিফায়ারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে 40.6%। হ্যাঁ, এখন দেখো প্রশ্নটা কিভাবে আসতে পারে। তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে এবং এটা খুব কমন, ইলেকট্রিক্যালের সব জায়গায় প্রশ্ন আসে যে বলতে পারে যে শো দ্যাট in half wave rectification a maximum of 40.6% of AC power is converted into DC power. বুঝতে পারছো প্রশ্নটা কিভাবে আসবে? যদি এখন এই জি প্রশ্নটা স্যার। আসে আমার, তখন তো তোমাকে এই ডিসি পাওয়ার বের করতে হবে, এসি পাওয়ার বের করে দেন ভাগ দিয়ে দেখাইতে হবে সবকিছু আর কি। হ্যাঁ, একদম এই গ্রাফ গুলো সহ লাগবে, সার্কিট ডায়াগ্রামও লাগবে। বুঝা গেল? হ্যাঁ, কেন দেখালাম ডেরিভেশন? পারবা না এখন? যদি বলে যে এই লাইনটা দিয়ে যদি বলে যে শো দ্যাট 40.6% হচ্ছে কনভার্ট করা হবে, তো এটা তো পারবা, হোপফুলি। পারবা না? জি স্যার। আচ্ছা, কনফিউশন নাই কারো? কেনি হোক, কারো কোনো কনফিউশন বা কিছু আমাকে জানালে এখনই জানাও। কনফিউশন, এনি কনফিউশন, আগাবো আমি? হ্যাঁ, জি স্যার, আগান স্যার। ওকে, ঠিক আছে। এখন দেখো আমাদের কিছু প্রবলেম আছে, স্যার ম্যাথমেটিক্যাল আই প্রবলেম। এভারেজ আর আই আরএমএস এর মধ্যে পার্থক্যটা কি স্যার? আচ্ছা, এভারেজ যেটা হচ্ছে, এভারেজ আমরা তখন নিচ্ছি যখন আমরা ডিসির ক্ষেত্রে আসতেছি। কথাটা বুঝতে পারছো? এই ডিসি পাওয়ারের ক্ষেত্রে আসলে তখন আমার এভারেজ কারেন্টের বিষয়টা আসতেছে। এভারেজ কেন? দেখো এখানে ডিসি ঠিকই আছে, হ্যাঁ ডিসি মানলাম যে ডিসি আছে, কিন্তু ডিসির মধ্যে দেখো ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। সে কিন্তু একরকম ভ্যালু নাই কিন্তু, মানে ধরো ফুল সাইকেল, এটা একটা ফুল সাইকেল না? ফুল সাইকেলের মধ্যে কি একবার সে জিরো, তারপর আস্তে আস্তে অনেক বেড়ে গেল, আস্তে আস্তে অনেক কমে গিয়ে আবার কিছু অনেকক্ষণ জিরো। অর্থাৎ এই এই ডিসি ভ্যালুর মধ্যে আপ ডাউন আছে। এখন তুমি চাচ্ছ কি আপ ডাউন না, তুমি একটা এভারেজ ভ্যালু নিবা, তাই না? অনেকগুলো ভ্যালু আছে, এর মধ্যে থেকে তুমি একটা এভারেজ করে নিবা। তো তখন আমরা একটা এভারেজ ভ্যালু নিই, যেটাকে আলটিমেটলি আমরা বলি ডিসি ভ্যালু। কথাটা বুঝতে পারছো ডিসি ভ্যালুর বিষয়টা? স্যার আই দেওয়া থাকলে কি আমরা এভারেজ তো ওটা ধরবো না, আই ধরলে আরএমএস ধরবো। তাহলে মানে স্যার বুঝি নাই। যদি আমাকে আই দেওয়া থাকে শুধু, তখন তো আরএমএস ধরতে বলছেন, আই ইজিক্যাল টু আরএমএস। না না, আমি কি বলছি, ধরো তোমার বললো একটা, তোমাকে বললো যে একটা 250 ভোল্টের 250 ভোল্টের এসি সোর্স। কথাটা বুঝছো? ধর এই কথাটা লেখা আছে একটা কোশ্চেনের মধ্যে, একটু পরেই দেখবা যে 250 ভোল্টের এসি সোর্স। যখন এই কথাটা বলবে তোমরা বুঝে নিবা এই যে 250 ভোল্ট, এটা আসলে ভিআরএমএস এর ভ্যালু বুঝাচ্ছে। দেখো এসির মধ্যে কিন্তু কি থাকে, একবার এক পিকে যে একবার এভাবে থাকে না, অর্থাৎ একবার সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ ভিএম এ রিচ করে, আবার মাইনাস ভিএম এ রিচ করে, তাই না? তো তোমার মনেই হতে পারে 250 ভোল্ট এসি, তার মানে বুঝাচ্ছে ভিএম এর ভ্যালু হতে পারে এটা। বাট নো, যখন এটা বুঝাবে তখন তোমরা ধরেই নিবা যে আরএমএস ভ্যালু বুঝাচ্ছে। বা যদি বলো যে 10 অ্যাম্পিয়ার এসি বা 10 অ্যাম্পিয়ার অল্টারনেট কারেন্ট, তখন তোমরা ধরেই নিবা এই 10 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আই আর এম এস, অর্থাৎ ডিসি কোনো যদি একটা পার্টিকুলার ভ্যালু দেয়, এটাই হচ্ছে হবে আমার আরএমএস। ঠিক আছে? এটা কাইন্ড অফ একটা এভারেজ ভ্যালু বলতে পারো। হ্যাঁ, একটু আরএমএস এর তোমার সংজ্ঞা একটু একটু পরে আবার দেখবা, তো এটা সমস্যা নেই। তো জাস্ট ধরে রাখো আর কি। কনফিউশন ক্লিয়ার হয়েছে নাকি এখনো বাকি আছে? না দুইটা সেম সেম নাকি তাই জিজ্ঞেসছিলাম স্যার। না না, সেম না, সেম না। এটা তো আমি ডিসির ক্ষেত্রে বলতেছি, এই জন্য এটাকে এভারেজ বলতেছি। বাট অল্টারনেট, এসি মানে কি, সে অল্টারনেট হচ্ছে সবসময় একবার জিরো থেকে পজিটিভ, আবার জিরো থেকে নেগেটিভ, আবার জিরো থেকে পজিটিভ, আবার জিরো থেকে নেগেটিভ যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে তখন আমরা রুট মিন স্কোয়ার বলে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটাকে আমরা বের করি আর কি। ঠিক আছে? তো ঠিক এত আছে স্যার। এত আপ ডাউন দরকার নেই, আমি আরএমএস ভ্যালুটা আমরা ডাইরেক্ট নিলাম। অর্থাৎ এটা কাইন্ড অফ একটা এভারেজের মতনই বলতে পারো, বাট আমরা এসির ক্ষেত্রে যখন বলবো তখন এভারেজ না বলে আমরা ধরো আরএমএস বলবো, আর সহজ কথা যদি। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আর কারো কোন কনফিউশন? আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথে আগাই। দেখো তোমার ম্যাথ গুলো নোট করে রাখো। এক্সাম্পল 16.12 আছে তোমাদের সিলেবাসে, 16.13 আছে তোমাদের সিলেবাসে, 16.14 আছে, 16.15 আছে। হ্যাঁ, এই এই হাফ ওয়েভের জন্য এই কয়টা ম্যাথই আছে। এখান থেকে করলে যদি প্রশ্ন আসে হাফ ওয়েভের থেকে, এখান থেকেই আসবে ম্যাথের প্রবলেম। হ্যাঁ, হয়তো বা 19-20 একটু থাকতে পারে, বা তোমরা যদি বুঝে করো পারবা। তো দেখো আমরা এখন এই নাম্বারটা করি। এটা করলে, কারণ এখানে করতে যাচ্ছি, এটা একটা কারণ আছে করতে করতে যাওয়ার পিছনে। বাকিগুলো তোমরা দেখবে এটা করলে বাকিগুলো তোমরা এমনি সলভ করতে পারবা হোপফুলি। আমি একটা জাস্ট করে দিব। আর তাও যদি কারো কোনো কোনো ম্যাথ প্রবলেম বুঝতে সমস্যা থাকে, তোমরা সলভ করবা, আবার বন্ধুদের মধ্যে ডিসকাস করবা। হ্যাঁ, কেউ যদি ধরো কেউ পারতেছো না, আরেকজন পারছে, তো তোমরা দুজনকে বুঝাবা
স্টিল দেখা যাবে যে কিছু প্রবলেম যদি একদমই না পারে, একদমই বুঝতেছো না বা আনক্লিয়ার থাকতে তাহলে বলবা, তাহলে পরে আমরা এটা আবার সলভ করবো। আপাতত একটা প্রবলেম দেখে তাহলে তোমরা বাদ বাকি জিনিসটা বুঝে যাবে। ঠিক আছে, এখন বলছে দেখো an AC supply of 230 volt is applied to a half wave rectifier circuit through a transformer of টার্ন এত, অর্থাৎ আমার 230 ভোল্ট, খেয়াল করো 230 ভোল্ট এসি সাপ্লাই, অর্থাৎ এটা 230 ভোল্ট এসি। তার মানে কি আমি কি বলছিলাম, 230 ভোল্ট এটা কি হবে বলো, কেউ একজন বলো, একটু আগেই বলছে। ভিআরএমএস স্যার। হ্যাঁ ভিআরএমএস, এক্স্যাক্টলি। যেহেতু এসি 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 থাকলেই বুঝে নেবে ভিআরএমএস। এই ভিআরএমএস টা কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে, থ্রু এ ট্রান্সফরমার। হ্যাঁ, একটা ট্রান্সফরমার মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ এখানে আমি 230 ভোল্ট দিচ্ছি প্রাইমারি টার্নিং এ, তাই না, বা 1 নাম্বার টার্নিং এ, হ্যাঁ, আর 2 নাম্বারে বা সেকেন্ডারিতে আমরা কিছু একটা পাবো। অর্থাৎ কোশ্চেনে বলে দিচ্ছে 230 ভোল্ট আরএমএস আমরা প্রাইমারিতে দিচ্ছি, এটা একটা 10:1 টার্ন রেশিওর একটা ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ওখানে পাঠাচ্ছি, তার মানে আমরা একটা সেকেন্ডারি ভোল্টেজ আমরা পাবো। তো এরপর বলতেছে যে আমাদের আউটপুট ডিসি ভোল্টেজ কি হবে, অর্থাৎ আউটপুটে যে ডিসি ভোল্টেজ পাবো ওটার ভ্যালু কি হবে, হ্যাঁ, আর পিক ইনভার্স ভোল্টেজটা কি হবে। পিক ইনভার্স ভোল্টেজের কথাটা আমরা বলবো, পিক ইনভার্স ভোল্টেজটা আসলে কি। এটা পিছনে খুব সময় লেখাও ছিল, ইফ আই এম নট রং, নাকি পিএলবি মনে হয় এখানে লেখা নেই। আচ্ছা এই জায়গায় লেখা আছে এগুলো, এটা তো জাস্ট একটা ডায়োডের ক্ষেত্রে বলতেছে। বাট পিক ইনভার্স ভোল্টেজের মনে আছে, এটা আমরা পিএন জাংশনের ক্ষেত্রে পড়ছিলাম পিক ইনভার্স ভোল্টেজ, হ্যাঁ মনে আছে পিক ইনভার্স ভোল্টেজ যেগুলো পড়ছিলাম আমরা চ্যাপ্টার 5 এ, নাকি ভুলে বসে আছো? জি স্যার। জি স্যার, আমি তো কনফিডেন্স পাচ্ছি না। জি স্যার মনে হচ্ছে যে কেউ একটা মনে রোবট আছে, বসায় মনে রাখছে। আছে স্যার। হ্যাঁ স্যার ভুলে গেছি এই জন্য জি স্যার বলি না। ও আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে, মনে করতে পারবা, টেনশন নেই, একটু একটু ধরা দিলে মনে করতে পারবা। কারণ ধরো এই প্রবলেমটা আমরা সলভ করি, প্রবলেমটা আমরা বুঝতে পারছি যে না, একটা এসি সোর্স আছে 230 ভোল্ট আছে, হ্যাঁ, এটা হাফ ওয়েভ রেক্টিফায়ার মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন বলছে যে এই আউটপুটে অর্থাৎ লোডের এগেইনস্টে যে আমাদের ডিসি ভোল্টেজটা হবে এটা বের করতে, আর পিক ইনভার্স ভোল্টেজটা বের করতে। আর ডায়োডটাকে বলছে এটাকে আইডিয়াল ডায়োড, হ্যাঁ, অর্থাৎ এখানে কোনো আরএফ এর ভ্যালু নেই। আইডিয়াল মানে কি, এটা একদম জাস্ট সে কোনো বাধা ছাড়াই সে ফরওয়ার্ড ব্যাসে কারেন্ট দিবে আর উল্টা দিক দিয়ে কারেন্টটাকে থামাবে। এখন দেখো 10:1 বলছে, অর্থাৎ N1/N2 বা ওয়ানটাকে বলছে প্রাইমারি আর দুইটাকে বলছে সেকেন্ডারি, অর্থাৎ N1/N2 = 10/1 বা 10:1, তাই না। এখন দেখো আরএমএস প্রাইমারি দেওয়া আছে 230 ভোল্ট না, তো দেখো ও আচ্ছা এটা আগে ওরা একটা কাজ করছে, ওরা যেটা করছে দেখো আমাদের দেওয়া আছে আরএমএস ভোল্টেজ, তাই না। এখন আরএমএস দেওয়া আছে, কিন্তু দেখো আমরা এখানে যে হিসাব নিকাশ সব করছিলাম সব কি পিকের মানে পিক ভোল্টেজে করছিলাম না, বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কারেন্ট বা ম্যাক্সিমাম ভোল্টেজে আমরা হিসাব করছিলাম না। এটা কি খেয়াল করছো তোমরা? আমরা কিন্তু দেখো আরএমএস টাকে কিন্তু রাখিনি, আলটিমেটলি আরএমএস থেকে কিন্তু এখানে কনভার্ট করছি না আমরা, বোঝা জি যাচ্ছে। স্যার। কখন আমরা আরএমএস বা ডাইরেক্ট ডিসি আমরা ইউজ করিনি, আলটিমেটলি আমরা ওটাকে ভেঙে পিকে লিখছি, অর্থাৎ এই যে আমাদের এই সার্কিটে যেটাই থাকো এটার যে পিক ভ্যালুটা এটা আইএমও হইতে পারে, ভিএমও হইতে পারে, মাইনাস ভিএম, হ্যাঁ, এটার যে পিক ভ্যালু সর্বোচ্চ কতটুকু উপরে যেতে পারতেছে। আচ্ছা তো দেখো আমাদের এখন এখানে দেওয়া হচ্ছে 230 ভোল্ট, হ্যাঁ। এখন ম্যাক্সিমাম প্রাইমারি ভোল্টেজ, এটা প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি আরএমএস দেওয়া আছে, অর্থাৎ ভিআরএমএস দেওয়া আছে, ভিআরএমএস দেওয়া আছে হচ্ছে 230 ভোল্ট, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারির জন্য, হ্যাঁ। এখন আমরা এটারই পিক ভোল্টেজ বা ভিএম বের করব কি প্রাইমারি টার্নের জন্য, অর্থাৎ আমি এটার থেকে এখানে নিয়ে আসতে হবে ভ্যালুটা। তো এটার একটা ফর্মুলা, এটা অন্য কোথাও নেই, জাস্ট এই ম্যাথ প্রবলেমে দিচ্ছে, অন্য জায়গাও তোমরা দেখবা। সেটা হচ্ছে ইন জেনারেল তোমরা ভিএম ইকুয়ালস টু √2 ইন্টু ভিআরএমএস, এই সূত্রটা লিখে রাখো তোমরা, হ্যাঁ, এই সূত্রটা খুব কাজে দিবে। যেহেতু আমরা প্রাইমারি টার্নের কথা বলতেছি, এটা কি ভিপিএম হয়ে যাবে, হ্যাঁ, প্রাইমারি পিক ভোল্টেজটা হয়ে যাবে, অর্থাৎ 230 এখানে বসাই দিলাম, ভিপিএম আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, কত এত। অর্থাৎ এটার যদি পিক বলি, এটা হচ্ছে 230 হচ্ছে আরএমএস, আর এটার যে পিক বা ম্যাক্সিমাম প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 325.3, অর্থাৎ সে একবার 0 থেকে 325.3 হচ্ছে, আবার
নেমে -325.3 হচ্ছে, অর্থাৎ +325.3 -325.3 এটার মধ্যে সে অসিলেট করতেছে। ঠিক আছে, এটা এখন পাইলাম। এখন তোমরা দেখো, আমরা একটু আগে দেখছিলাম যে N1/N2 আমার ডায়োডের ক্ষেত্রে এটা হচ্ছে V1/V2, বা যেটাকে বলতেছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। হ্যাঁ, তো তোমার প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ এটা তোমার দেওয়া আছে, এটা রেশিও তোমার দেওয়া আছে, তো এটা বের করতে পারবা না? জি স্যার পারবো। হ্যাঁ, এটা তো বের করে ফেললাম। এখন আমার সেকেন্ড, অর্থাৎ এই যে এই পাশে আমার VSM, মানে এই পাশে আমার ভোল্টেজটা কত পাচ্ছি, কত পাইলাম আমরা 32.53, অর্থাৎ 325 থেকে ধূপ করে নেমে 32.53 তে নেমে গেল। তার মানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা ইউজ করছি। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা VSM বা এত কিছু ধরা দরকার নেই, তুমি বুঝতে পারতেছো যে এই পাশে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ পেয়ে গেছি, অর্থাৎ কাইন্ড অফ আমরা VM পেয়ে গেছি, তাই না? VM এর ভ্যালুটা পেয়ে গেছি না আমরা এখানে? সেকেন্ডারি প্রাইমারি এটা বোঝা দরকার নেই, এখন আমরা VM পেয়ে গেছি, এটা হচ্ছে VM এর ভ্যালু। এখন বলছে দেখো আউটপুট ডিসি বের করতে, মানে আউটপুট এখন একটা ভোল্টেজ বের করার জন্য কি লাগে, কারেন্ট আর কি বলে, কারেন্ট আর রেজিস্টার লাগে না? অর্থাৎ এখানে কিন্তু রেজিস্টার ভ্যালুটা আছে, আর আর এর ভ্যালু দেওয়া আছে কাইন্ড অফ। হ্যাঁ, আমাদের আর এর ভ্যালু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের মানে আর এর ভ্যালু দেওয়া আছে, মানে দেওয়া নাই, মানে ধরে নিচ্ছি আর, তার মানে আমার মানে IM লাগবে বা IDC লাগবে, তাই না? তো দেখো VDC ইকুয়ালস টু IDC ইন্টু RL না? এটা তো বুঝতে পারতেছো তাই না? VDC ইকুয়ালস টু IDC RL, অর্থাৎ এখানে যে ডিসি ভোল্টেজ এটা হচ্ছে এটা ডিসি কারেন্ট ইন্টু এটার যে রেজিস্ট্যান্স এটা। ঠিক আছে, আবার দেখো এই ডিসিটাকে কিন্তু আমরা ভাঙতে পারি, তাই না? এই ডিসিটাকে আমরা সহজে ভাঙতে পারি না? এই ডিসিটাকে ভেঙে কি লিখতে পারি? দেখো আইডিসি ভ্যালু কত পাইছিলাম আমরা? IM/পাই না? IM/পাই, অর্থাৎ এটার জায়গায় আমরা সুন্দর মতন IM/পাই দিয়ে দিব, ইন্টু RL থাকে RL এর জায়গায়। এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, কারেন্ট আছে, রেজিস্ট্যান্স আছে, গুণ আকারে আছে, তার মানে এই দুটাকে মিলে কি বলা যেতে পারে বলো তো? হ্যাঁ, ভি কারেন্ট আছে, হ্যাঁ, ভি ভি, তার বাট এখানে কারেন্টটা কি পিক কারেন্ট না? এম, তার মানে জি কি স্যার, ভিটা কি হবে? বিএম। VM, আর নিচে তো পাই আছে। এখন দেখো VM এর ভ্যালু, অর্থাৎ এখানে যে VMটা আছে এটা ভ্যালু তোমার জানা আছে কত, এটা বসাই দিবা, পায়ের ভ্যালু তোমরা জানো, তার মানে কি পেয়ে গেলা তোমরা এখন? তোমরা এখন সুন্দর মতো VDC ভ্যালু কিন্তু এভাবে করে পেয়ে গেলা। বুঝা গেল কেমনে? VDC ভ্যালু কেমনে পেলাম বুঝছো? হ্যাঁ, নাকি কনফিউশন জি আছে? স্যার। আচ্ছা, VDC ভ্যালু বুঝলাম। হ্যাঁ, সিম্পল, এখানে এত ভেজালেরও কিছু না। আমি একটু এই বই দেখে পড়াইছিলাম, যদি তোমাদের হাতে হাতে করাইতাম বোর্ডের মধ্যে আমি এত ভেজালেও যেতাম না। হ্যাঁ, এটা খুবই সহজ, মানে এই অঙ্কটা, মানে এখানে ওরা খুব জটিল মানে শুধু শুধু জটিলতা বাড়াইছে। হ্যাঁ, এত ভেজালের কোনো কোনো কারণই নেই এখানে ইয়ে করাটা। তোমরা এখানে আরো সহজভাবে যদি বলি করতে পারো হচ্ছে, এটার অ্যাক্রসে VDC, এটার অ্যাক্রসে VDC বের করতে বলছে, তার মানে VDC হইলে এখান থেকে যে কারেন্ট যাবে এটা হচ্ছে IDC যাবে। হ্যাঁ, তো VDC ইকুয়ালস টু IDC, কোন রেজিস্ট্যান্স এর উপর দিয়ে যাচ্ছে? RL এর উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা IDC এর ভ্যালু জানো, IDC মানে হচ্ছে IM/পাই, এটা এই ফর্মুলা তোমরা আগে শিখে আসছো, IM/পাই শিখে আসছো, RL শিখে আসছো। হ্যাঁ, এখন দেখো IM বা RL এটাকে সুন্দর মতো তুমি ভোল্টেজে নিয়ে আসতে পারো, এটাকে VM/পাই, তার মানে তোমার এই পাশে জাস্ট VM ভ্যালুটা লাগবে, এরপর তুমি এখান থেকে VMটাকে তুমি কনভার্ট করে এভাবে, সমস্যা নেই। সিম্পলি এখানে আমাদের VDC হয়ে গেল। এরপর বলছে আমাদের পিক ইনভার্স ভোল্টেজটা বের করতে। এখন এখানে দেখো একটা কথা লিখছে, ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য AC সাপ্লাই, অর্থাৎ এখন তো আমরা ফরওয়ার্ড পাইছি কি পজিটিভ হাফ সাইকেল যায়, এরপর যখন রিভার্স, নেগেটিভ হাফ সাইকেলে কি রিভার্স বায়াস হয়ে যাবে। তো বলছে যখন নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য AC সাপ্লাই যখন দেওয়া হবে, the diode is reverse biased and hence the conducts no current, therefore maximum secondary voltage appears across the diode, অর্থাৎ ডায়োডটা যখন রিভার্স বায়াস হয়ে যাবে তখন এটা কি ওপেন সার্কিট হয়ে যাবে না? বুঝা গেল?
জি স্যার। এটা ওপেন সার্কিট হয়ে গেল। আর এটা যদি প্লাস হয় এটা মাইনাস হয়, তার মানে কি এই এই প্রান্তটা প্লাস এটাও মাইনাস হয়ে যাবে না? অর্থাৎ এটার যে পিক ইনভার্স ভোল্টেজ যেটা, হ্যাঁ, এটা কিন্তু ভিএম এর সমানই হয়ে যাবে আলটিমেটলি, অর্থাৎ 32.53 ভোল্ট। ঠিক আছে, ব্যাখ্যাটা বুঝতে পারছো? এটা হচ্ছে একটা ম্যাথ, হ্যাঁ। তো অন্য ম্যাথ গুলো আছে, খুব একটা কঠিন কিছু না, হ্যাঁ, তোমরা জাস্ট ইনটিউশন অ্যাপ্লাই করে তোমরা করে ফেলতে পারবা। তাও যদি কোনো বুঝতে সমস্যা হয়, করতে সমস্যা হয়, মাথা খারাপ, একবার হয়তো বা বুঝবা না, কয়েকবার করলে মাথায় আসবে, হ্যাঁ। তো ম্যাথের মূল বিষয়টা হচ্ছে তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমার মাথাটা খুলবে আর কি। জাস্ট অ্যান্সার দেখবা না, তোমরা অ্যান্সার না দেখে নিজে বুঝে বুঝে করার চেষ্টা করবা যে আসলে বুঝতে পারতেছো নাকি বা কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার আছে নাকি। তো যত এটার পিছনে সময় কাটাবে তত তোমার এগুলো নিয়ে তোমার বেসিকটা অটোমেটিক্যালি ব্রেন বুঝে নিবে, হ্যাঁ। কেউ কি গেল? না, জি স্যার, বুঝতে পারছি। বাহ, আলাদা করে বলার জন্য থ্যাঙ্কস। আচ্ছা, ঠিক আছে, আমি একটা ম্যাথ সলভ করে দিলাম, বাদ বাকি ম্যাথ গুলো তোমরা এমনিও পারবা, হ্যাঁ। খুব সহজ সহজ ম্যাথ দিচ্ছে এগুলো, খুব যে কঠিন ম্যাথ তা না। সেম এই ফর্মুলা তোমাদের সব দেখা, সব জানা, হ্যাঁ। যেমন এই একটা ম্যাথ করলে তোমাদের মনে কর সবকিছুই হয়ে যাবে, হ্যাঁ। তো আমি আর মানে হাফ ওয়েভের ম্যাথের দিকে গেলাম না, ঠিক আছে। তো ফুল ওয়েভের কি ম্যাথ দেখি, কি বলো? মানে ফুল ওয়েভটার দিকে তাকাই, হ্যাঁ। স্যার আজকে থাক স্যার। আজকে তাক একটু ফুল ওয়েভটা না দেখলে আমার স্যার ইনকমপ্লিট থেকে দোকান যাবে। বন্ধ হয়ে যাবে খাবারে। ও আচ্ছা আচ্ছা, রাইট, ভালো কথা বলছো, এই কষ্টটা আমিও বুঝি। তখন তোমরা কি হোস্টেলে থাকো না নাকি? জি স্যার, হলে থাকি। হলে কি, তো হলে তোমার ডাইনিং নাই নাকি, নাকি ডাইনিং বন্ধ? হলের ক্যান্টিন বন্ধ স্যার। ও ঠিক, তাহলে আমি যে এই জিনিসটা কখন পড়াবো তোমাদের, কখন শেষ হবে বলো? তো অনলাইন ক্লাস নিয়ে যদি আমি এই ঘোড়ার ডিম যদি পড়াই মাত্র, তাহলে জাস্ট 1 ঘন্টা হয়েছে, এখন দেখো 10টা 14 বাজে, তোমাদের শুরু করতে করতেই তো 9টা 15 বেজে গেছিল। তাহলে একটু ব্রেক দেন, খাওয়া দাওয়া স্যার করে আবার আপনি হচ্ছে যদি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন তাহলে বাকি ক্লাসটা হচ্ছে রেকর্ড করে নিতে পারলো, যারা হচ্ছে এখন ইমার্জেন্সি যাইতে হচ্ছে। আচ্ছা, ওরা হচ্ছে অ্যাটেন্ডেন্স তাহলে আমাকে পারভেজ, যারা যারা আসছে না বা অ্যাটেন্ড করছে, তুমি আমাকে এটা লিস্ট দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, তুমি আমাকে পাঠিয়ে দিও, আমি তোমাকে এটা আপডেট করে দেবো সাথে সাথে। কারা কারা আসছে পারভেজ রে বলো বা হোয়াট এভার, তুমি যেভাবে নাও নাও, নিয়ে আমাকে দাও। ওকে স্যার। হ্যাঁ, তাহলেই হবে। তাহলে তোমরা কি পরে আসবে নাকি কি করব? আমি ওয়েট করবো, তোমরা কতক্ষণ পর আবার শুরু করবো? স্যার আপনি কন্টিনিউ করেন, যারা হচ্ছে খাইতে যাবে তারা খায়, আর হচ্ছে ক্লাস তো রেকর্ড থাকবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, গুড, গুড ডিসিশন। আমরা এখন হাফ ওয়েভ শেষ করলাম। আচ্ছা, তো আমরা ফুল ওয়েভের দিকে আসি, হ্যাঁ। ফুল ওয়েভটা জিনিসটা কি? তো ফুল ওয়েভ বুঝতেছো, হাফ ওয়েভের তোমরা আউটপুট ডায়াগ্রাম তোমরা দেখছো অনেকটা, যে হাফ হাফ সার্কেলটা অর্ধেক হয়ে, মানে সাইকেলটা অর্ধেক হয়ে জিরো হয়ে আবার অর্ধেক হচ্ছে, আবার জিরো হচ্ছে, অর্থাৎ সে যে এসিটা, ইনিশিয়ালি যে এসি ছিল, এটার এই ওয়েভটার অর্ধেক ওয়েভটাকে সে শুধুমাত্র রেপ্লিকেট করতে পারছে, বাকি অর্ধেকটা সে কিন্তু পারেনি রেপ্লিকেট করতে, অর্থাৎ এটা এই জন্য এটাকে বলতাম আমরা হাফ ওয়েভ। বাট ফুল ওয়েভের ক্ষেত্রে সে পজিটিভ হাফকেও যেভাবে রেপ্লিকেট করতে পারবে, নেগেটিভ হাফটাকেও সে রেপ্লিকেট করতে পারবে এভাবে এভাবে করে, অর্থাৎ যেখানে 0 0 পাইতাম আমরা হাফে, মানে হাফ ওয়েভে, এখানে আমরা সুন্দর মতো এরকম পাবো, হ্যাঁ। এটা আরো ডিসির কাছাকাছি, দেখো আগে জিরো থেকে একদম, জিরো থেকে ভিএম পর্যন্ত উঠতো, উঠে আবার জিরো, কিছুক্ষণ জিরো থেকে আবার এরকম হইতো। এখন দেখো জিরো থেকে ভিএম পর্যন্ত গিয়ে আবার জিরো হইলে আবার সাথে সাথে ভিএম উঠে যাচ্ছে। তো দেখো এটা থেকে যদি আমরা আস্তে আস্তে এমনি করে বুঝাই, আর আরো ইসির কাছাকাছি গেল না, আরো ডিসির কাছাকাছি গেল না আমাদের আউটপুটটা ফুল ওয়েভের ক্ষেত্রে, বুঝা গেল? যারা আসো রেসপন্স দাও, নাকি এই সবাই চলে গেছে খাইতে? না স্যার আছি। আচ্ছা আচ্ছা, একটু রেসপন্স দিও। আচ্ছা দেখো, এখন এই ফুল ওয়েভ রেকটিফায়ারকে আমরা, এই সার্কিটটাকে আমরা দুই ভাবে বানাইতে পারি, একটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, হ্যাঁ। আর সেন্টার ট্যাপটা আমরা দেখি এই সার্কিটটা কিরকম হবে। এটা সার্কিটটা হবে আসলে এরকম, এই দেখো, সেম একটা ট্রান্সফরমার আছে, এখানে এসি সাপ্লাই দিচ্ছি প্রাইমারি এন্ডে, কি লিখি আর কি লিখি, প্রাইমারি এন্ডে একটা এসি সাপ্লাই দিচ্ছি, আমার সেকেন্ডারি সাইডে আমরা একটা এসি পাবো। তো এসিটাই আসলে এখান থেকে যাবে। এখন খুব সহজ জিনিস, তোমরা আগেও দেখছো যে এখানে যেটা হবে, এই জিনিসটা যেহেতু সেন্টার ট্যাপ, মানে ট্রান্সফরমার সেন্টার থেকে আমি ট্যাপ করে এটার মাঝখানে একটা রেজিস্ট্যান্স বসাই দিলাম, ঠিক আছে।
তো যখন সেন্টার টাইপ হবে, ফলে যেটা হচ্ছে এই সার্কিটটাকে সে বেসিক্যালি এই ফুল জায়গায় হচ্ছে আমরা একটা ভোল্টেজ পাইতাম না। কে একজন বলে এখানে যখন আমরা ট্রান্সফর্ম করতো, এই ফুল ওয়াইন্ডিং জুড়ে আমরা একটা ভোল্টেজ পাইতাম না। হ্যালো, এনিওয়ান? স্যার কিন্তু এখন দেখো যে সেন্টার যখন ট্যাপ করে আমরা এখানে রেজিস্টার বসাইছি, এটাকে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে মনে হচ্ছে ভিপিএম আমরা বের করছিলাম ভিআরএমএস থেকে, তাই না? এখানে হচ্ছে ভিএসএম চলে আসছিল বা সেকেন্ডারি পিক যেটা, হ্যাঁ। বাট এই সেকেন্ডারি পিকটা কি ফুল জায়গা ছিল না? বা সেন্টার টাইপে যেটা হবে, এটাকে সুন্দর মতো দুই ভাগে ভাগ হয়ে যাবে, উপরের ভাগে আর নিচের ভাগে ভাগ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? তো জি স্যার। এটার ফলে যেটা হচ্ছে আমাদের যে পিক ইনভার্স ভোল্টেজ আমরা দেখছিলাম, পিক ইনভার্স ভোল্টেজ আগে যেটা ছিল কি, পিআইভি ইকুয়ালস টু নর্মাল হাফ ওয়েভের ক্ষেত্রে ভিএন। মনে আছে এই যে আমরা এই ম্যাথে কিন্তু আমরা এই ম্যাথে এই জিনিসটা দেখছিলাম যে আমাদের এই যে পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে পিআইভি হচ্ছে ভিএম এর সমান বা ভিএসএম যেটাই বলো না কেন, এখানকার যে ভোল্টেজ এটা সমান হবে। বাট যখন আমরা ফুল ওয়েভ সেন্টার টাইপের কথা বলছি, ফুল ওয়েভ শুধু ফুল ওয়েভ না, ফুল ওয়েভ সেন্টার টাইপ রেকটিফায়ারের কথা যখন বলতেছি, তখন পিআইভির সম্পর্কটা এরকম হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা ঠিক আছে, এখন পিআইভি হইলো, সবই বুঝলাম। এখন স্যার ফুল ওয়েভটা দিচ্ছে কেন, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন দেখো প্রথম সাইকেলে যেটা হবে, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, তাই না? আবার এখানে পজিটিভ এটা নেগেটিভ হয়ে যাবে, মাঝখান থেকে ট্যাপ করতেছে, মানে একা পজিটিভ নেগেটিভ ছিল, এখান থেকে যদি ভাগ করে ফেলো, এখানে নেগেটিভ আবার এখানে পজিটিভ হবে, দুই ভাগে ভাগ হয়ে গেছে আর কি আলটিমেটলি। এটা ব্যাটারির ক্ষেত্রে তোমরা অনেকবার দেখছো আর কি, একটা ব্যাটারিকে ছোট দুইটা ব্যাটারিতে ভাগ করে রাখা যায়, তাই না? রিমোটের মধ্যে ব্যাটারি দিচ্ছে, প্লাস একটা বড় প্লাস মাইনাসের বদলে দুইটা প্লাস মাইনাস পাশাপাশি এরকম করে দিয়ে ব্যাটারি কানেক্ট দিতে পারো, হ্যাঁ। তো এই বিষয়গুলো তো আছে। তো আমরা এখন দেখি যে কিভাবে কাজ করে। তো প্রথম প্রথম পজিটিভ হাফ সাইকেলে দেখো, আমি যদি এটা প্যারালাল এভাবে করে টানি, এখন দেখো এর আমরা প্রথম পজিটিভ হাফের কথা যদি চিন্তা করি, এটা প্লাস এটা মাইনাস আছে, কারেন্ট কি এই দিক দিয়ে এভাবে যাবে না? তার মানে কি এটা ফরওয়ার্ড বাইসে থাকবে, সে কারেন্টটাকে অ্যালাউ করবে, হ্যাঁ। এখন দেখো ভালো কথা, একটু ভুল হয়ে গেছে সামান্য, মাই ব্যাড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এভাবেই বুঝো, কারেন্টটা পজিটিভ থেকে এই যে নেগেটিভ দিকে আসবে আর কি, এই দিকে আসবে, ফরওয়ার্ড ব্যাস হবে, সুন্দর মতন সে আসতে পারবে। এবং এখানে আরএল এর পোলারিটি খেয়াল করো, সেখান থেকে কারেন্টটা ঢুকতেছে, এটা সে একটা প্যাসিভ কম্পোনেন্ট, তার মানে এই পাশে হবে পজিটিভ, এই পাশে হবে নেগেটিভ। আবার দেখো এখান থেকেও পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, হ্যাঁ। বাট এখানে দেখো কি হচ্ছে, সমস্যাটা কি হচ্ছে দেখো, সে ধরো এখান থেকে সে গিয়ে সে যখন এই মাথায় আসবে, তখন সে দেখবে ও মা এটা তো রিভার্স ব্যাসে আছে, তার মানে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। অর্থাৎ আদেও এই রিজনে, অর্থাৎ এই পাশ থেকে আর কারেন্ট কোনো পাস হবে না। কারেন্ট শুধুমাত্র উপরের ভিএম এর জন্য আমরা এইখান থেকে একটা কারেন্ট পাবো লোডের এগেইনস্টে। অর্থাৎ এখানে একটা ভিএম দিচ্ছি, ভিএম দেওয়ার ফলে লোডের এগেইনস্টে আমরা একটা কি হুবহু স্পাইক পাচ্ছি না? তো একদম রেসপন্স করো। জি স্যার। তো কি হলো ওটা? ওকে ঠিক আছে, এখন এটা হইলো। এখন যেটা হবে, এটা তো গেল, একটু পর এটার পোলারিটিটা উল্টায় যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে নেগেটিভ, এটা পজিটিভ, তারপর হচ্ছে এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখন কি হবে দেখো, উল্টালো কেমনে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের অল্টারনেট হচ্ছে না, এখন তো পজিটিভ হাফ সাইকেলের কথা, নেগেটিভ হাফের কথা বলতেছি, বুঝতে পারছো? এই উল্টালো কি ট্রান্সফরমার স্যার? না না, ট্রান্সফর্ম উল্টা নেই, পোলারিটি উল্টে গেছে। দেখো যখন আমরা দেখো এই দেখো নর্মালি দেখো, ও এসি স্যার, বুঝছি। এই যে একটা এসি যখন সোর্স দিই, তখন কি হয়, এসি কিছুক্ষণ থাকে পজিটিভ নেগেটিভ, আবার কিছুক্ষণ থাকে নেগেটিভ পজিটিভ, তাই না? এখন ছিল উপরে পজিটিভ উপরে নেগেটিভ, এখন পজিটিভ নেগেটিভ পোলারিটি উল্টায় গেছে অল্টারনেটের জন্য, জিনিসটা উল্টায় গেছে না? জি স্যার, বুঝছি। আচ্ছা উল্টায় গেল, এখন কি হবে দেখো, উপরের দিকে দেখো কি হবে, ধরো উপরের দিকে কারেন্ট এমনি যাওয়ার চেষ্টা করলো, আচ্ছা যাওয়ার সময় সে দেখবে ও মা এখানে তো রিভার্স ব্যাসে পড়ে গেছে, সে সে ডায়োড যেতে দিবে না, তার মানে এখানে ওপেন সার্কিট তৈরি হবে। অর্থাৎ উপরের সার্কিটে আমরা কিন্তু কোনো কারেন্ট ফ্লো দেখবো না, যা কোথায় দেখবো, নিচের দিকে দেখবো। দেখো এই নিচের দিকে দেখো সুন্দর মতন কারেন্টটা সেখান থেকে ঢুকবে, ঢুকার সময় কি হবে, এটা এই পাশটা পজিটিভ এই পাশটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? দেখো আগের বারও কিন্তু এই পাশটা পজিটিভ এই পাশটা নেগেটিভ ছিল না,
এবারও সেম দিকেই কিন্তু আমাদের আরএলটা হয়েছে। এবং দেখো নেগেটিভ পোলারিটির জন্য কিন্তু আমরা সুন্দর মতন, মানে এই নেগেটিভের জন্য আমরা কিন্তু একটা সুন্দর একটা সেম পজিটিভ, মানে সেম ডিরেকশনে সেম স্টাইলে আমরা একটা আউটপুট ভোল্টেজ পাচ্ছি। এটা হচ্ছে D2 এর জন্য পাচ্ছি, বুঝা গেল? সিমিলারলি আবার একটু পর পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একটু পর পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। পোলারিটি চেঞ্জ হলে কি হবে, এটা আবার সুন্দর মতন যাবে, এটা আবার প্লাস, এদিক দিয়ে মাইনাস। হ্যাঁ, যে আবার সেই সুন্দর মতন একটা তৈরি করবে, নিচে দিয়ে কোনো কিছু যাবে না। আবার একটু পর পোলারিটি চেঞ্জ হয়ে, একটু পর আর একটু পর পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, তখন নিচেরটার জন্য সে নিচেরটায় আরএল এর মধ্যে দিয়ে যাবে, তখন আমি আবার D2 এর জন্য পাবো। তো সেন্টার টাইপে কিভাবে আসলে সে এসি কে ডিসি তে কনভার্ট করতেছে এটা বোঝা গেল? হ্যাঁ, এনিওয়ান, কোনো Yes, sir. সমস্যা? সেম প্রিন্সিপাল সেমই। তুমি যদি হাফ ওয়েভ বুঝো, ফুল ওয়েভও বুঝবা। আর হাফ ওয়েভ না বুঝলে ফুল ওয়েভ তোমার মাথায় 10টা বাড়ি মারলেও তুমি বুঝবা না। হ্যাঁ, এটা হচ্ছে মোদ্দা কথা আর কি। তো এটা গেল হচ্ছে আমাদের সেন্টার ট্যাপে। হ্যাঁ, আর ব্রিজ রেক্টিফায়ারও সেম। আমরা সেম, মানে এই সেম জিনিসই পাবো, কিন্তু সার্কিটটার ডায়াগ্রামটা ভিন্ন। হ্যাঁ, এখন দেখো তোমাদেরকে এভাবে দিছে, বাট তুমি এটা এভাবে চিন্তা করতে পারো, এই প্রান্তটা কি গ্রাউন্ডে গিয়ে মিশছে না, আর এই প্রান্তটা কি গ্রাউন্ডে গিয়ে মিশছে না? অর্থাৎ এই দুইটা কিন্তু সেম জমিনের উপর দাঁড়ায় আছে না? অর্থাৎ বি পয়েন্টটা যেখানে মিশছে, এ পয়েন্টটা সেখানে মিশছে। সুন্দর মতন বি পয়েন্টে এই মাথাটাকে আমি কি এই মাথার সাথে মিশাই দিতে পারি না? মানে আমি যদি এভাবে লিখি জিনিসটাকে, এটা কি খুব একটা ক্ষতি হবে? ধরো এগুলো কিছু নাই, এগুলো কোনো কিছু নাই। আমি যদি এখন এমনি দিয়ে আরএল দিই, খুব কি ক্ষতি হবে কোনো কিছু? হ্যাঁ, না স্যার, ক্ষতি হবে না। আচ্ছা, বুঝতে পারছো? একটু ইকো হচ্ছে, মিউট করো কেউ। হ্যালো, এখনো হচ্ছে। কেউ একজন আনমিউট করে চলে গেছে। পারবে স্যার। পারভেজ কই? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে নর্মালি ধরে নাও যে এখানে কোনো কিছু নাই, আমাদের এখানে আরএল আছে। হ্যাঁ, আরএল আছে। আরএল মানে কি, লোড, মানে লোডের অ্যাক্রসে নিব। তো সেম জিনিস এখানে হচ্ছে, আমাদের আগে কি হইতো, দুই ভাগে ভাগ হইতো, বাট এখানে দুই ভাগে ভাগ হবে না। এখানে সুন্দর মতো এখানে একবার পজিটিভ, এখানে নেগেটিভ যাবে। কারণ আমি পজিটিভ সাইকেলের কথা বলতেছি, উপরে পজিটিভ, নেগেটিভ নিচে নেগেটিভ। তো এখান থেকে কারেন্ট যাত্রা করা শুরু করলো, এই নোডে সে পৌঁছালো। সে কি এই দিকেও যেতে পারবে, এই দিকেও যেতে পারবে না? হ্যাঁ, দেখো সে যদি এই দিকে যেতে চায়, তখন কি এটা রিভার্স বায়াসের চক্করে পড়ে যাবে। তার মানে এই দিক দিয়ে সে যেতে পারবে না, তার যেতে হবে কোন দিক দিয়ে, D1 এর থ্রু দিয়ে, তাই না? যাচ্ছে, এই পয়েন্টে চলে আসবে। আবার আবার আনমিউট। যাচ্ছে এই পয়েন্টে চলে আসার পর সে দেখো, সে আরএল এর দিকেও যেতে পারে, আবার এই দিকেও যেতে পারে। বাট এখানে দেখো, এখানে আসলে কিন্তু সে আবার রিভার্স বায়াসের চক্করে পড়ে যাবে। তো এখান থেকে যাওয়া আসাও বাদ, সে আবার আরএল দিয়ে যাবে, যেতে আসে। যাওয়ার পর সে সুন্দর মতন যেটা করবে, সে এইদিকে তো যাবে না, এদিকে তো শেষ বাদ, এখানে রাস্তা হয়ে গেছে। এখন সে সুন্দর মতন যাওয়ার রাস্তা একটাই আছে, D3 দিয়ে হয়ে গিয়ে সে সার্কিটটা কমপ্লিট করবে। তো দেখো আলটিমেটলি আমার প্রথম হাফ সাইকেলের জন্য কি হচ্ছে দেখো, আমাদের কারেন্টটা D1 হয়ে আরএলটাকে ছুঁয়ে দেন D3 হয়ে বের হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু সুন্দর মতন এখানে প্লাস মাইনাস পজিটিভ পোলারিটির জন্য আরএল এর কিন্তু একটা ভ্যালু পাইলাম, তাই না? এই যে পজিটিভ সাইকেল পেলাম কিসের জন্য, D1 এর জন্য আর D3 এর জন্য। এই যে D1 আর D3 এর জন্য আমরা প্রথম পজিটিভ একটা কারেন্ট পেলাম। এরপর নেগেটিভের ক্ষেত্রে দেখি, অর্থাৎ পোলারিটি যদি আমাদের চেঞ্জ হয়ে যায়। এখন ধরো পোলারিটি আমাদের চেঞ্জ হয়ে গেছে, আরে সব মুছে ফেললাম। পোলারিটি চেঞ্জ হয়ে গেছে মানে এটা উপর নিচে পজিটিভ, উপরে নেগেটিভ। হ্যাঁ, মাঝখান থেকে ধরো আমাদের এটা আছে। অর্থাৎ কারেন্টটা এই দিক দিয়ে ধরো যাচ্ছে, যাওয়ার পর সে এই পয়েন্টে আসার পর সে এইদিকেও যেতে পারবে, আবার এইদিকেও যেতে পারবে। মানে এইদিকে গেলে কি হবে, রিভার্স বায়াসের চক্করে পড়বে, এদিক দিয়ে যাবে না। তো সে সুন্দর মতন এই দিক দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর এই পয়েন্টে আসার পর সে এইদিকেও যেতে পারে, আবার এইদিকেও যেতে পারে। যদি এইদিকে সে যায়, আবার রিভার্স বায়াসের চক্করে পড়বে, যাওয়া আসা বাদ,
সুন্দর মতন আরএল এর থ্রুতে চলে যাবে, চলে যাওয়ার পর আর আসতে তার একটাই পথ D4, এখানে ফরওয়ার্ড হয়ে সুন্দর মতন গিয়ে এই সার্কিটটা কমপ্লিট করবে। তো দেখো যখন আমার নেগেটিভ সাইকেলের জন্য হচ্ছে তখন কি হচ্ছে, সে D2 হয়ে D4 হয়ে সে আরএল টাকে ক্রস করতেছে এবং কারেন্টটাকে এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে, তার মানে এটা এ প্লাস এটা মাইনাস। আগের বারের জন্য দেখো এটা প্লাস এটা মাইনাস ছিল, তার মানে সেম সাইডে মানে পোলারিটিটা সেম বা সেম ইয়ে হচ্ছে। তার মানে D2 D4 এর জন্য আমরা মানে আউটপুটে আমরা নেগেটিভ আউটপুটের জন্য আমরা একটা পজিটিভ সাইকেল কিন্তু পাবো। এবং কিসের জন্য পাবো, D2 আর D4 এর জন্য, আর D2 D4 এর মধ্যে দিয়ে সে অ্যালাউ করছে। আবার যখন পজিটিভ হবে D1 D3 এর জন্য পাবো, আবার D2 D4 এর জন্য পাবো, এমনি করে আমরা সুন্দর করে একটা ফুল ওয়েভ রেক্টিফায়ার বানায় ফেলতে পারি। বুঝা গেছে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার বিষয়টা? জি স্যার। এটা কঠিন, এটা তোমরা আসলে এইচএসসি সময় পড়ছো, তো তাও গলার রাও ফাটায় দিয়ে ইয়ে করলাম। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে একটা কথা বলছে, আগে দেখো আগে সেন্টার ট্যাবের ক্ষেত্রে কি হয়েছিল, পিআইভি কি 2 VM এর সমান হয়েছে না, কারণ ভিএমটাকে কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো? বাট যখন আমি সেন্টার ট্যাবের যখন আমি নর্মাল ব্রিজ রেক্টিফায়ার কথা বলতেছি, তো এখানে দ্য পিক ইনভার্স হলো ইচ ডায়োড ইজ ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম সেকেন্ডারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার। অর্থাৎ এখানে আবার সমান সমান হয়ে যাবে আর কি। এখানে পিআইভি সমান সমান ভিএম, অর্থাৎ সেন্টার আমাদের ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে পিআইভি ভিএম এর সমান, আর সেন্টার ট্যাবের ক্ষেত্রে ডাবল হয়ে যাবে আর কি। বুঝা গেল তো? হ্যাঁ, এটা অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, এটারও সেম অ্যাডভান্টেজেস আছে, দেখা নেই হয়তোবা, না থাকলে তোমরা দেখে নিও, এটা অবশ্যই আছে, তো এগুলো পড়ে টরে নিও। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সির বিষয় মনে আছে, আমরা হাফ ওয়েভের জন্য সেম জিনিস পড়ছিলাম, আউটপুট ফ্রিকোয়েন্সি অফ ফুল ওয়েভ রেক্টিফায়ার, তাই না? আর হাফ ওয়েভের জন্য কি ছিল, দুটার মধ্যে সম্পর্ক কি ছিল, কেউ একজন বলো, কেউ একজন বলো, এনিওয়ান? সবাই ঘুমায় গেছে। স্যার আপনি একটু রিপিট করেন, না তো আমি ভুলে গেছি। এটা যদি একটু আগে দেখাইলাম, তোমাদের কোনো মনোযোগ টনোযোগ নেই, বা সবাই আছে যে একটু এটা তো রেকর্ড হচ্ছে, রেকর্ড হওয়ার পর পপকর্ন খেতে খেতে দেখবো। দেখো আমাদের হাফ ওয়েভের সময় কি ছিল, হাফ ওয়েভের সময় আউটপুট আর ইনপুট সমান ছিল না, কিন্তু যখন আমি এটার ক্ষেত্রে বলতেছি আর কি, মানে আমি যখন আমার ফুল ওয়েভের ক্ষেত্রে বলতেছি, তখন দেখো আউটপুট যেটা এটা হচ্ছে ইনপুটের ডাবল হবে। অর্থাৎ আমি এখানে দেখো একটা সাইকেল পাইলাম, হ্যাঁ, ওরাও 360 ডিগ্রি গেল কিন্তু একটা সাইকেল, হ্যাঁ, বাট এখানে দেখো 360 ডিগ্রি যেতে সে কিন্তু ইকুয়ালি দুটা সাইকেল কমপ্লিট করছে, একটা সাইকেল দুটা সাইকেল, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে সে একটা পাইলাম, হ্যাঁ, বাট এখানে 360 ডিগ্রির মধ্যে দুইটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে তো ফ্রিকোয়েন্সিটা এই চিত্র দেখেই বুঝতে পারতেছে, এখানে দুইটা এখানে একটা, তো বুঝতেই পারতেছো যে ইনপুটে তোমার যদি দুইটা থাকে তাহলে আর কি আউটপুটে এরকম হবে, মানে এটার সম্পর্কটা হচ্ছে এরকম। এটার ভিতরে এটা লেখা আছে সিম্পলি, কেন লেখা আছে কি লেখা আছে এটা পড়ে নিও। হ্যাঁ, আগেরটা যদি বুঝে থাকো এটাও বুঝে যাবা। হ্যাঁ, কারণ দেখো সেম জিনিসই রিপিট করতেছে, সেম জিনিসে অর্ধেক টাইমে রিপিট করতেছে, তো হচ্ছে ডাবল হয়ে যাবে আউটপুটটা। এটা একটু তোমাদের পড়ার বিষয়ে পড়ে নিও। স্যার এরপরে 20 ফ্রিকোয়েন্সির ডিসি দিলে 40 ফ্রিকোয়েন্সির, সরি 20 ফ্রিকোয়েন্সির এসি দিলে 40 ফ্রিকোয়েন্সির ডিসি পাবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকমই। এটাই তো বলতেছে নাকি, এটা বলতেছে না, অন্য কিছু বলতেছে। মানে এটার তো কিছু একটা ফ্রিকোয়েন্সি থাকবে, তাই না? এটা তো আসলে ফুল একদম ডিসি না, এটার মধ্যে কিছু একটা চেঞ্জেস আছে, তাই না? একভাবে সে যাচ্ছে, তো এটা আর কি বোঝানো হচ্ছে এটা দিয়ে। এবার দেখো আমরা হাফ ওয়েভের এফিসিয়েন্সি পড়ছি, হাফ ওয়েভের এফিসিয়েন্সি কত ছিল বলো, কেউ একজন বলো, হাফ ওয়েভের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত পড়ছি? এটা মনে থাকা উচিত রে ভাই, এটা প্রশ্ন। হ্যাঁ, 46। 40.6, 46 না, 40.6%। এখন আমরা দেখবো ফুল ওয়েভের জন্য এটার ভ্যালু কত আসে, এফিসিয়েন্সি ভ্যালু কত আসে। এখন দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, তো সেম জিনিস আর কি, এফিসিয়েন্সি মানে কি, উপরে থাকবে হচ্ছে আউটপুট বা ডিসি পাওয়ার, আর এখানে নিচে থাকবে ইনপুট বা এসি পাওয়ার, তাই না? তখন একটা জিনিস খেয়াল করো, এই ফ্রিকোয়েন্সি জিনিস তো মাথায় আছে, তাই না? এখানে দেখো, এখানে একটা ফুল সাইকেল এখানে হয়েছে না,
এটা দেখো ফুল সাইকেল না, ওয়েভ শেষ হইলো আবার একটা ওয়েভ শুরু হলো। বাট এখানে ফুল সাইকেলটা কি, এখানে ফুল সাইকেল মাত্র এখান থেকে এই পর্যন্ত। আবার যদি আমি এটার ফুল সাইকেল পর্যন্ত এরিয়া কভার করতে চাই, একটা দুইটা, তাই না? তো দেখো আগে আমার আইডিসি, যদি এই লজিক থেকেও যদি বুঝো, আইডিসি ছিল কত হাফ ওয়েভের ক্ষেত্রে, আইডিসি ছিল কি আইএম বাই পাই না? কারণ কি ছিল আইএম বাই পাই কেন ছিল দেখো, আগে এই সুন্দর ওয়েভ ছিল, এটাকে যদি আমি সুন্দর করে প্লট করি, এই যে সুন্দর মতন, সে কিন্তু এর সিকোয়েন্সেই চলতেছিল। বাট দেখো সে কিন্তু শর্ট হয়ে গেছে, এটার থেকে শর্ট হয়ে গেছে। তার এই একটা ফুলের জন্য এখানে দুইটা ওয়েভ লাগতেছে না, বা দুইটা পিক লাগতেছে না, বা দুইটা যেটাই বলো না কেন, পাহাড়ে ঢিলা লাগতেছে না। এটার ফলে যেটা হচ্ছে, আগে মানে জাস্ট সিম্পল আইএম বাই পাই ছিল, আর এখানের ক্ষেত্রে হয়ে যাবে 2IM বাই পাই। কারণ এটার পিছনে একটা ম্যাথমেটিক্যাল রিজন আছে এটা কেন হচ্ছে। হ্যাঁ, কারণ দেখো আগের বার তোমরা যদি এই জিনিসটা বুঝে থাকো, হ্যাঁ, এখানে কি 2 পাইতে ভাগ দিছিল না? 2 পাইতে ভাগ কেন দিছিল? 2 পাইতে ভাগ দেওয়ার একমাত্র কারণ ছিল আমরা এই 0 থেকে 2 পাই পর্যন্ত নিছিলাম, কারণ আমাদের যে আউটপুট যেটা, এটা কিন্তু এবং 2 পাই পর্যন্ত সীমা ছিল। 2 পাই পর্যন্ত যাওয়ার পর সে আবার রিপিট করতেছিল নিজেকে। কিন্তু দেখো হাফ ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, সে পাই ঘর পরপরই সে নিজেকে রিপিট, 0 তারপর পাই, এটা হচ্ছে 2 পাই, তাই না? সে অর্থাৎ সে পাই ঘর পরপরই সে নিজেকে রিপিট করতেছে। হ্যাঁ, অর্থাৎ নিচে তখন যখন আমরা এভারেজ বের করব, তখন নিচে 2 পাই না দিয়ে শুধুমাত্র পাই হবে। অর্থাৎ আমরা যখন ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে পাই আই ডি থিটা ভাগ পাই। এটা যদি আমরা ভাঙি, ভাঙার পর আলটিমেটলি আমরা এই ফর্মুলাটা পাবো। বুঝা গেছে আইডিসি কেন হাফ ওয়েভের ক্ষেত্রে 2IM বাই পাই? বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা, এখন দেখো আইডিসি পেয়ে গেলাম, এখন আমরা পিডিসি পেয়ে যাওয়া ইজি, কারণ আমরা আমরা এই কই জানি আমরা এই লোডের অ্যাক্রসে আমরা চাচ্ছি, ওই লোড করে এই লোডের অ্যাক্রসে আমরা হচ্ছে চাচ্ছি। হ্যাঁ, লোডের অ্যাক্রসে যাচ্ছি আমরা, এখানে আরএল আছে, এটার মধ্যে থেকে হচ্ছে এটার মধ্যে থেকে ভিডিসি পাবো, ভিআইডি পাবো। তো এখান থেকে সুন্দর মতন ভিআইডি দিয়ে আইডিসি দিয়ে এটা দিয়ে আমরা পাওয়ার বের করে ফেলতে পারবো বেসিক্যালি। তো আমাদের কই গেল, টেনশন নেই তোমাদের, তোমাদের এটাই খালি আমি হচ্ছে বই থেকে পড়াবো, মানে এই চ্যাপ্টারের হচ্ছে এই যে রিপল ফ্যাক্টর বন্ধু বই থেকে পড়াবো। এরপরের জন্য আমরা স্লাইড বানাইছি, ঠিক আছে? স্লাইড থেকে পড়লে হোপফুলি তোমাদের মানসিক চাপটা কম পড়বে। হ্যাঁ, তো যাই হোক দেখো, এই পিডিসির ভ্যালু সুন্দর মতন আমরা আইডিসির ভ্যালু জানি, এটা আরএল তো আরএল এর জায়গায় থাকলো, আমরা এটা পেয়ে গেলাম। সিমিলারলি দেখো আগে ছিল কি, যখন আমরা আহ যখন আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে পড়ছিলাম, তখন আইআরএমএস ছিল হচ্ছে IM বাই 2। বা যখন ফুল ওয়েভ রেকটিফায়ার কথা বলতেছি, আরএমএস হয়ে যায় IM বাই √2। এটা হচ্ছে মানে এটারও ব্যাখ্যা আছে, এটারও কাহিনী আছে, বাট কাহিনীতে যাচ্ছি না, ধরে নাও এটা কোনোভাবে আমরা এটা বের করতে পারছি, ঠিক আছে? এটা ছিল কিন্তু হাফ ওয়েভের জন্য, এটা হাফ ওয়েভের জন্য ছিল। আর ফুল ওয়েভের জন্য হচ্ছে IM বাই √2। ফলে হচ্ছে আমরা আইআরএমএস এ পেয়ে গেলাম। কারণ পিডিসি মানে কি, পিডিসি ইকুয়ালস টু বলে দিচ্ছে আইআরএমএস স্কয়ার বাই, আর ওভারঅল যেহেতু এটা ওভারঅল ডায়োডের মধ্যে থেকেও যাচ্ছে, আবার আহ এটা ডায়োডের মধ্যে থেকেও যাচ্ছে, আবার রেজিস্টারের মধ্যে দিয়েও যাচ্ছে, তো তো দুইটারই যোগফল হবে আর কি। হ্যাঁ, যোগফল হবে। তো এরপর যেটা করব যে আমরা এই এই দুটা জিনিস, এই যে এইটা এটা আর এটা ভাগ করে দিব। যদি আমরা ভাগ করলাম, উপরে হইলো যে পিডিসি, নিচে পিএসি। হ্যাঁ, পিডিসি ভ্যালুটা আমরা বসাইলাম, পিএসি ভ্যালু বসাইলাম। হ্যাঁ, এরপর কি আইএম কাটাকাটি যাবে। হ্যাঁ, এটা এই জিনিসটাকে আমরা আলাদা রাখলাম। বাকি 2 বাই পাই, নিচে হচ্ছে 1 বাই √2। এটা যদি হিসাব করে এরকম আসে, এটাকে যদি আরো ভাঙো এই জিনিসটা আসে। সিমিলারলি এটাকে যদি তুমি নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসলে এরকম কিছু একটা জিনিস আসে, নিচে হচ্ছে আরএল, বা যদি উপর নিচে আরএল যে ভাগ দাও, একই জিনিস একই কথা। আরএল চলে আসবে, কাটাকাটি হয়ে গেল, এক ভাগ থাকে 1, এখানে RF বাই RL থাকে, আর উপরে তো এটা থাকলো। এখন যেহেতু RF টা খুবই নেগলিজিবল, এটাকে আমরা সুন্দর মতন 0 ধরতে পারি। 0 ধরলে আমাদের এফিসিয়েন্সি কত থাকে দেখো, 0.812। এটাকে যদি 100 দিয়ে গুণ দাও,
81.2%। তার মানে দেখো আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে পাইছিলাম 40.6%, হ্যাঁ, আর ফুল ওয়েভের ক্ষেত্রে দেখো এফিসিয়েন্সি ডাবল হয়ে গেছে। তার মানে সে কতটা বেশি এফিসিয়েন্ট হাফ ওয়েভের থেকে, দেখো কত ডিসির কত কাছাকাছি চলে গেছে। তো দেখো প্রশ্নটা আবার এভাবে আসতে পারে, দেখো this is the double efficiency of the half wave rectifier, therefore a full wave rectifier is twice effective as half wave rectifier। তোমাকে যদি এটা দিয়ে বলে যে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ a full wave rectifier is twice as effective as a half wave rectifier, তাহলে তোমরা কি এটা অ্যান্সার করতে পারবা না? পারবা কি না? কতটুকু আনসার স্যার এখানে? এই যে বললো যে একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের যে এফিসিয়েন্সি এটা হচ্ছে ডাবল হাফ ওয়েভের থেকে। তো তোমাকে প্রথমে দেখাইতে হবে যে হাফ ওয়েভের 40.6, তারপর আবার দেখাইতে হবে তোমার ফুল ওয়েভের 81.2। হ্যাঁ, এটা যে ডাবল এটা দেখাইতে হবে। হ্যাঁ, এখন কিভাবে আসে, বা তোমার যদি শুধু প্রশ্ন করে যে শো দ্যাট দ্য এফিসিয়েন্সি অফ এ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ এ হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ 81.20, তখন তোমাকে এই ক্যালকুলেশন গুলো দেখাইতে হবে। বেটার হয় যদি তোমরা আইডিসির ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন হিসাবটা দেখাইতে পারো। তোমরা যদি চাও আমি পরে তোমাদের হয়তো বা খাতায় লিখে দেখাইতে পারি, বাট সেম জিনিস আর কি। তো এই আর কি হচ্ছে অবস্থা ফুল ওয়েভের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ, সেম জিনিসই আছে, কিছু কিছু চেঞ্জেস আছে, মানে আমরা সেম ক্যালকুলেশন সেম ভাবেই করছি, কয়েকটা জিনিসের চেঞ্জেস আছে, চেঞ্জেস গুলো দেখাই দিচ্ছি তোমাদের। স্যার 40.6% ওটা দেখায়, তারপরে এই ম্যাথটুকু করতে হবে আবার। হ্যাঁ, অবশ্যই দেখাইতে হবে। তোমার যদি এখন যদি খুব কম ধরো 2-3 মার্কে আসলো, তখন তো তোমার আসলে এত দেখায় না, তোমার বলে দিবা যে ঠিক আছে আমরা জানি 40.6% আছে আমাদের এখানে, আর আমরা এভাবে এই ক্যালকুলেশন গুলো 81.2 পাই, যেটা হচ্ছে আমার এটা ডাবল। এটা তোমার প্রশ্নের উপর যে কত বড় প্রশ্ন চাইছে আর কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো সূত্র মনে রাখার কি, আইডিসি সূত্র। হাফ ওয়েভের ক্ষেত্রে আইএম বাই পাই ছিল, এখানে 2 আইএম বাই পাই, আর এখানে আরএমএস এর ভ্যালু দেখো আইএম বাই, আগে আইএম বাই 2 ছিল, এখন আইএম বাই √2। বাকি সবই মোরাললেস কিন্তু আমাদের সেমই আছে, তাই না? তো দেখো এখানে আমাদের কিছু ম্যাথ ট্যাথ আছে, আমরা কিছু ম্যাথ ট্যাথ আমরা করবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিছু নাই, সহজ ম্যাথ, সহজ কিছু, এটা আমরা ইজিলি করতে পারবো। দেখো কারণ আমি যেহেতু হাফ ওয়েভ দেখাইছি, আমি ফুল ওয়েভ দেখাতে যাচ্ছি না, সেম জিনিসই দেখো, সেম জিনিসই করছি, ফর্মুলাতে একটুখানি পার্থক্য আছে। তো তোমরা আমার ইয়ে থাকবে, তোমরা ফুল ওয়েভের ম্যাথ গুলো করে ফেলো। দেখো 16 পয়েন্ট নোট করে রাখো, 6.16, 6.17, 6.18, 6.19, আর 6.20, আর 6.21। এই অঙ্ক দিলে তোমাদের একদম, তোমরা যদি হিসাব করো তাহলে একদম দেখো তোমাদের কোথাতে পর্যন্ত দেখো তোমাদের ম্যাথ কি আরো আগে আছে নাকি? ও হ্যাঁ, তোমাদের আগে আছে, তোমাদের একবারে 6.12 থেকে শুরু করে, হ্যাঁ 6.12 থেকে শুরু হয়েছে, করে নিচে নামতে 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 পথে যা যা ম্যাথ পাবো সব ম্যাথ করবা, করে 6.21 পর্যন্ত ম্যাথ গুলো করবা। বুঝা গেল? 6.12 থেকে 6.21, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই ম্যাথ গুলো করবা, কোনো কঠিন ম্যাথ না। তোমরা যদি হাফ ওয়েভ বুঝে থাকো, ফুল ওয়েভের ম্যাথ গুলো সেম ভাবে বুঝবা, খালি ফর্মুলাতে একটু পার্থক্য, বাকি মোরালের সব সেম। ঠিক আছে? আর যদি না বুঝো, মাথা খারাপ বা চিন্তা করে করবা, তাও একদম না বুঝলে আমাকে বলবা, আমি তো ওটা সলভ করাবো। এখন দেখো এখানে আর তেমন কিছু নাই, এখানে রিপল ফ্যাক্টর বলে একটা ইয়ে আছে, এবং প্রবাবলি এটা করার পর শেষ, তেমন কিছু নাই। হ্যাঁ, এটা করার পর আর কিছু ফিল্টার সার্কিট আছে, এটা আমি একদম পরে পড়াবো, বুঝছো? এটা আমি একটু পরে পড়াবো তোমাদের। হ্যাঁ, আমি আজকে জাস্ট রিপল ফ্যাক্টরটা দেখায় শেষ করে দিব, নাকি এটা পরে পড়াবো? কি বলবো? পড়ান। আমার তো টাইম হয়ে গেছে না, 1.5 ঘন্টা। স্যার অনেকেই তো স্যার, নাই, 1.5 ঘন্টা ওইটা হয়েছে। পরে করে নেবেন স্যার, রেকর্ডে থাকবে না। রেকর্ডে কি? রেকর্ড থাকবে না স্যার, করে নেবেন না স্যার, পরীক্ষার আগেই তো দেখবেন সবাই। না না না, এটাই তো অন হয়েছে, বুঝো নাই? তোমাদের তো এই ক্লাসটা আমার তো নেওয়া লাগতো না, তোমরা যদি ঈদের পর পর চলে আসতো, আমার তো এই এত, আমি সারাদিন আমি বাসায় আসছি আজকে কত 8টার দিকে, এই এসে তোমার তো এগুলো আমার নেওয়া দরকার ছিল না। শুধুমাত্র নিচ্ছি তোমরা ঈদের ছুটি কাটাইতে তোমরা রিল্যাক্স করতে, এই জন্য হিসাবে তো আমার এই ক্লাস নেওয়ার কথা না, কিন্তু আমি কিছু করার নিতে হয়েছে।
তো রিপল ফ্যাক্টর থেকে, কারণ মেইন জিনিসপত্র পড়ছে, এরপর তেমন কোনো কিছু না। রিপল ফ্যাক্টর এগুলো কোনো কঠিন জিনিসপত্র না, সহজ জিনিসপত্র, দেখাই দিবনি ক্লাসের মধ্যে। হ্যাঁ, তো এরপর আমরা যেটা পড়বো এলইডি পড়বো, স্লিপার সার্কিট, ক্ল্যাম্পার সার্কিট পড়বো, তারপর জেনার ডায়োড পড়বো, ডায়োডের অনেকগুলো ম্যাথ করবো। ম্যাথ করার পর আমরা হচ্ছে ট্রানজিস্টরে চলে যাবো বা বিজেটি ট্রানজিস্টরের দিকে চলে যাবো। ওখানে একটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু আছে, জেনার ডায়োড থেকে অনেক ম্যাথ আসে, তো এগুলোতে যাবো। ঠিক আছে? আর তোমাদের তাহলে আমরা ইয়ে করে দিই, সিটির সিলেবাসটা দিয়ে দিই। হ্যাঁ, সিটির সিলেবাসটা হচ্ছে তোমার এই চ্যাপ্টার 5 যতটুকু চ্যাপ্টার ফুল পড়েছে, ফুল পুরোটুকু, আর তোমার রিপল ফ্যাক্টর আগ পর্যন্ত, অর্থাৎ হাফওয়ে ফুল রেক্টিফায়ার পুরোটুকু। রিপল ফ্যাক্টর পড়তে হবে না, রিপল ফ্যাক্টর আগ পর্যন্ত তোমাদের সিটির সিলেবাস শুরু থেকে যা যা পড়াইছে। ঠিক আছে? স্যার কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে? এটা হচ্ছে, এটা আমার সিটি, আমি মনের মাধুরী মিশায় যা ইচ্ছা তাই দিতে পারি, মানে স্যার এটা এটা কি বলবো না। তোমরা এমসিকিউ তোমাদের মধ্যে প্রিপারেশন নিবা, ম্যাথ করবা, ডেফিনেশন পড়বা, সবকিছু করবা, তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে পড়বা। হ্যাঁ, তো যেভাবে বলেছি এভাবে পড়ো। তো এভাবে পড়ে যদি বুঝে পড়ো, তোমাদেরকে বুঝায় পড়েছি, তো বুঝে যদি পড়ো, আর তাও যদি ধরো আমার কাছে বুঝো নাই, অ্যাভেলেবেল রিসোর্সেস আছে, তোমরা অন্যান্য বিভিন্ন সোর্স দেখতে পারো, ইউটিউব দেখো, অন্যান্য বই পড়ো বা অন্যান্য আর্টিকেল পড়ো, যেটাই পড়ো পড়ে নিও। বা যদি মনে হয় যে না আমি আরো বুঝবো, আমি অ্যাভেলেবেল আছি 702 এর বিতে বসি। হ্যাঁ, তো যদি মনে করো না এসে আমার কাছে বুঝতে চাও বা ইয়ে করতে চাও, আমিও অ্যাভেলেবেল আছি। আমার সাথে আমাকে মেইল করেও তোমরা আসতে পারো বা সিআর এর থ্রুতে আসতে পারো, কোনো সমস্যা নাই। বাট তোমরা নিজেরা পড়ো আর কি। চ্যাপ্টার 5 এর শেষে যে সব প্রশ্নগুলো দিচ্ছি এগুলো সবগুলো করবা। এগুলো প্রশ্ন করার, ওই প্রশ্ন উত্তরগুলো মানে পড়ার পর দেখবা যে আরো কোনো কিছু মিস গেল কিনা চ্যাপ্টার 5 এর মধ্যে। তারপর এখানে তো আজকে তো যা যা পড়ালাম এগুলো সবই, ম্যাথ গুলো করবা, অন্যান্য ডেফিনেশন গুলো বুঝবা। হ্যাঁ, তো এই সবকিছুই তোমরা করে টোরে নিয়ে মানে পড়বা। আর তোমাদের সিটি দিবা, পারবে বলো সিটি কবে দেওয়া উচিত? সোমবারে দিই নাকি? স্যার আমাদের তো হচ্ছে শনিবার 2টা ক্লাস, রুটিন তো চেঞ্জ হওয়ার কথা শুক্রবারে। এখন হচ্ছে শনিবারে তো একটা ক্লাস থাকবো, এরপরে সেকেন্ড যে ক্লাস, ওই ক্লাসে দিলে ভালো হয় আর কি। আচ্ছা, স্যার যদি ক্লাসটা চেঞ্জ হয়ে বুধবারে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার যদি ক্লাসটা চেঞ্জ হয়ে বুধবারে হয়, সেক্ষেত্রে আমাদের বুধবারে কিন্তু অলরেডি একটা কুইজ দেয়া আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে একদিনে 2টা কুইজ হয়ে যায় তাহলে, মানে সিটি। আচ্ছা, দেখা যাক আর কি, মানে সিটির সিলেবাস এটাই থাকবে, প্রথম সিটির সিলেবাস। এখন ডিপেন্ড করে, দেখি যদি আবার সোমবারে না তো সোমবার হইলো, হ্যাঁ, তো সমস্যা নেই। হ্যাঁ, তো দেখি এটা পুরোপুরি রুটিনের উপর আর কি, বুঝতে পারছো? জি স্যার। তা, তো তোমার সিটির পারবে, সিটির সিলেবাস কিন্তু বুঝছো তো তোমরা, দিয়ে দিও। হ্যাঁ, জি স্যার। আর ম্যাথ যেগুলো বলছি এগুলো, এই ম্যাথ গুলো করবা, ঠিক আছে? আর এমনিতে ওভারঅল বলো, তোমরা যারা যারা আছো একটু অনেস্টলি বলো, তোমার আমার পড়ানোতে কোনো সমস্যা বা এভাবে পড়াইলে সমস্যা। হ্যাঁ, যদি হয় তাহলে আমি আরো ধরো পড়ার টেকনিক চেঞ্জ করবো। যেমন তোমরা বলছো যে না বই দেখে পড়ে যেমন প্যারা লাগতেছে, তো আমি স্লাইড টাইড বানাইছি। হ্যাঁ, তো মনে করো আরো কোনো চেঞ্জেস লাগবে বা এভাবে কথা বললে ভালো হয়, এভাবে কথা বললে ভালো হয়, আমাকে কোনো ফিডব্যাক আছে তোমাদের আমার ক্লাস নিয়ে? স্যার একদম পারফেক্ট আছে। আর বুঝতেছো তো তুমি, তাও তোমার কাছে পারফেক্ট, অন্যদের কাছে কি অবস্থা? যারা যারা কাছে পারফেক্ট লাগে তাদের বলা দরকার নেই, ঠিক আছে? তারা তো আলহামদুলিল্লাহ ভালো, নো নো রিগ্রেটস, নো কমপ্লেন্স। আর কারো কি কমপ্লেন আসছে তুমি নির্ভীক ভাবে বলো। যেমন সেদিন আমাকে এটা কি এফ থেকে তো হ্যাঁ, এফ থেকে তো তোমার একজন বলছিল স্যার একটু স্লাইড করে ভালো হয়। আমি সুন্দর মতো আমি স্লাইড বানাইছি, ই করছি, যেন তোমরা ভালো বুঝতে পারো। তো এরকম আরো কারো কোনো দাবি দেওয়া বা এনিথিং এলস কারো যদি থাকে বলো, আমি তাহলে এভাবেই ব্যবস্থা নিব। আর কিভাবে পড়াইলে ভালো হয় বা কি করলে ভালো হয়, বা আমার ওভারঅল বুঝতেই পারতেছো না আমার কোনো কিছু এই পর্যন্ত। এনিওয়ান? স্যার কুইজের প্যাটার্নটা বলে দিলে ভালো হয়, যে এরকম হচ্ছে শর্ট কোয়েশ্চেন অথবা হচ্ছে ম্যাথ থাকবো বা এরকম। আমি এটা এই মিউট পারবে, তুমি কথা বলে মিউট করবে, ইয়ে হয়। কুইজের প্যাটার্ন আমি বলবো না, কারণ আমি ক্লাসের মধ্যে অলরেডি বলছি, এটাই তো মজা। তোমরা কুইজ দিবা, টেনশন তুমি ভয় পেও না। এমন না যে কঠিন প্রশ্ন করবো, হ্যাঁ, এমন না যে একদম আউট অফ দ্য বক্স প্রশ্ন করবো। হ্যাঁ, প্যাটার্ন আমি বলতে যাচ্ছি না। প্যাটার্ন কি আছে তোমাদের? তোমাদের হয় এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, যদি এমসিকিউ তোমাদের পরীক্ষা দেয় না, ধরো এমসিকিউ আমি দিলাম, কি শর্ট কোয়েশ্চেন আছে, ডেফিনেশন আছে, ধরো কিছু কিছু জিনিস ব্যাখ্যা করতে বলবো, ব্যাখ্যা করতে আসতে পারে, ম্যাথ আসতে পারে, তাই তো? হ্যাঁ, তো আমি তো ক্লাসের মধ্যে, ক্লাসের বাইরে যেভাবে পড়েছি, যা যা বলছি এটার বাইরে কিছু আসবে না। তো টেনশন নিও না কোনো।
হ্যাঁ, ক্লাসের বাইরে কোনো কিছু আসবে না। তোমার যদি ক্লাস সত্যি বুঝে থাকো, তোমাদের এটা করতে একদম সহজ প্রশ্ন হবে, কঠিন প্রশ্ন করবো না আমি। তোমাদেরকে তো ইয়ে করার লাভ নেই আমার, তাই না? তো তোমরা সব রকমের প্রিপারেশন নিয়ে রাখো আর কি, হ্যাঁ। বাট তোমাদের মিডের জন্য তো তোমাদের প্রশ্নের যে স্ট্রাকচার বলছি, যে তোমাদের ধরো 5টা ডেফিনেশন আসবে, হ্যাঁ, 5টা ডেফিনেশন বা 5টা 1 মার্কের প্রশ্ন আসবে। তারপর একটা 5 মার্কের একটা ধরো একটু ব্রড কোয়েশ্চেন আসবে, তো তোমাকে হয়তো 5 মার্কের জন্য ব্যাখ্যা করতে হতে পারে, এটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস হতে পারে, বা নর্মাল সার্কিট দিয়ে হয়তো ব্যাখ্যা হতে পারে, যেকোনো কোনো ব্যাখ্যা বা কম্প্রিহেন্সিভ প্রশ্ন। আর থাকবে 3টা 5 নম্বরের ম্যাথ, হ্যাঁ। তো আমি আশা করছি, আমি শিওর না, এটা চেঞ্জ হইতে পারে, বাট আশা রাখা যায় যে ওই যে হাফ ওয়েভ বা ফুল ওয়েভ থেকে একটা ম্যাথ হতে পারবে, জেনারেল ডায়োড থেকে একটা ম্যাথ আসবে, আর ট্রানজিস্টর থেকে একটা ম্যাথ আসবে। বাট এটা চেঞ্জ হইতে পারে, এমনও হইতে পারে যে তোমার ট্রানজিস্টর থেকে 2টা ম্যাথ দিয়ে দিল, তখন কি করবা? কারণ প্রশ্ন তো আমার হাতে নেই। তো তোমাদের সবকিছুর জন্য প্রিপারেশন রাখতে হবে আর কি, হ্যাঁ। বোঝা গেল? জি স্যার।